লেখাপড়া শেষ করে জান্নাত একটা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে। বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছে, আবার চাকরিও হয়েছে। কিন্তু কয়েকদিন করার পর ভালো লাগেনি বলে ছেড়ে দিয়েছে। বেশ কয়েকটা চাকরিতে জয়েন করার 1 মাস পরেই চাকরিটা ছেড়ে দিয়েছে। এই বাজারে চাকরি পাওয়া ততটা সহজ নয়, কিন্তু ওর কোয়ালিফিকেশন ভালো আর সব দিক থেকে পারফেক্ট থাকায় বেশ কয়েকটা কোম্পানিতে ওকে সিলেক্ট করা হলে চাকরিতে জয়েন করার কয়েকদিনের মধ্যেই হয় বস ওকে রাখেনি, না হয় ওই সেখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে, চাকরি করেনি। জান্নাত চেয়েছিল সমাজের সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে, নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে। সব সময় মন যেটা চায় সেটাই করে। তাই মনের মতো একটা চাকরিও খুঁজছে, যেখানে থাকবে না ওর অপছন্দের কোনো নিয়ম নীতি। যার কারণে ও বেশ কয়েকটা অফিস ছেড়ে দিয়েছে। 1 সপ্তাহ যাবৎ জান্নাত বেশ কয়েকটা চাকরি ইন্টারভিউ দিল, কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই পছন্দ না। আজকে কোনো ইন্টারভিউ না থাকায় বাসায় ছিল জান্নাত। এর মাঝে ওর বেস্ট ফ্রেন্ড নীলা ফোন করে বলে, কেমন আছিস তুই? আছি একরকম ঠিকঠাক। আর তুই? এই তো কোনো রকমে কাটছে, কিন্তু একটা ব্যাড নিউজ আছে। কেমন ব্যাড নিউজ? বস আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। ওয়াও, কংগ্রেচুলেশন। তো কবে করলো? নীলা জান্নাতের বেস্ট ফ্রেন্ড, তাই ওকে কোনো কথা না বলে থাকতে পারে না সে। নীলার চাকরিটা আজকেই চলে গেছে, আর বাসায় এসেই জান্নাতকে ফোন দিয়ে ওর খারাপ সময়ের কথাটা বলতে যাচ্ছিল। আর জান্নাতের এমন কথা শুনে ওর মনটা বেশ খারাপ হয়ে গেল। কোথায় মানুষ চাকরির চলে গেলে দুঃখ প্রকাশ করে, আর সেখানে জান্নাত অদ্ভুত রকমের একটা বিহেভ করলো, ওকে কংগ্রেচুলেশন জানাতো, যেটাতে বোঝা যাচ্ছিল নীলা খুব বড় একটা মহৎ কাজ করে ফেলেছে, যার জন্য ওকে এভাবে উইশ করেছে। এবার নীলা এক প্রকার রাগ নিয়ে ওকে বলতে শুরু করলো, সত্যি তুই কখনো ভালো হবি না, তাই না? আমার চাকরিটা চলে গেছে, আমার খুব কান্না পাচ্ছে, আর তুই আমাকে উইশ করছিস? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর কখনো বয়ফ্রেন্ড জুটবে না। বয়ফ্রেন্ড তো জুটবেই না, কখনো বিয়েই হবে না, শাকচুন্নি কোথাকার। জান্নাত এবার না এসে পারলো না। ও আরো বেশ বুঝতে পেরেছিল যে নীলা বেশ রেগে গেছে, তাই ওভাবে ওকে বকা দিচ্ছে। এবার জান্নাত হাসি মাখা কণ্ঠে বলতে লাগলো, ওকে ওকে, কুল বেবি কুল। চাকরি চলে গেছে, তাতে মন খারাপ করার কি আছে? আর তাছাড়া আমি তোকে আগেই বলেছিলাম তোর ওই চাকরিটা থাকবে না, কারণ তোর বসকে দেখে আমার তেমন সুবিধার মনে হয়নি। কেমন যেন গায়ে পড়া স্বভাবের, কি বিচ্ছিরি লোকটা। আর তুই সেখানে কিভাবে এতদিন পড়েছিলি? আমি হলে তো প্রথম দিনই চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসতাম। হ্যাঁ, তা তো করবেই। তোমার ভালো কোয়ালিফিকেশন আছে, যেটা আমার নেই। যেখানে সেখানে তুমি চাকরিটা পেয়ে যেতে পারো, কিন্তু আমি না। তোমার বাবা টাকা আছে, যেটা তুমি বসে বসে খেতে পারো, কিন্তু আব্বু বলে দিয়েছে যদি কোনো চাকরি বাকরি না করি তাহলে খুব তাড়াতাড়ি বিয়ে দিবে। তাই চাকরিটা আমার খুবই প্রয়োজন ছিল, যাতে এত তাড়াতাড়ি আব্বু বিয়েটা না দিয়ে দেয়। তুই এত চাপ নিচ্ছিস কেন? আমি আছি না, আমাকে দেখ, আমি কত রিল্যাক্স মোডে থাকি। হ্যাঁ, সেটাই তো বড় ভয়। জান্নাত বুঝতে পারলো নীলা কি বলতে চাইছে, তাই ও এবার গলা ছেড়ে বলতে শুরু করলো, যেটা হবার হয়ে গেছে, এখন মন খারাপ করে কোনো লাভ নেই। শোন, কালকে থেকে আমরা দুজন একসাথে ইন্টারভিউ দেব, কেমন? দেখবি আমাদের এক অফিসে চাকরি হবে। আর তুই কোনো টেনশন করিস না, আর আমি আঙ্কেলকে সব বুঝিয়ে বলবো, যাতে তোকে বিয়ের জন্য চাপ না দেয়। জান্নাতের মুখ থেকে নীলা এই কথাগুলো শোনার জন্যই ওকে ফোন দিয়েছিল, যে ওকে যাতে জান্নাতকে একটু সান্ত্বনা দেয়। আর শেষ পর্যন্ত সেটাই করলো। এবার নীলা একটু স্বাভাবিক হয়ে তারপর বলতে শুরু করলো, আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় চাকরি খুঁজবো বলতো? এই বাজারে তো একটা চাকরি হওয়ার সোজা কথা নয়। আর তাছাড়া সরকারি কোনো চাকরি করার যোগ্যতা আমার নেই। যোগ্যতা নেই বললে ভুল হবে, ও টাকা পয়সা তো আব্বু দেবে না বলে দিচ্ছে। এত চাপ নিচ্ছিস কেন? আমি বললাম তো আমি আছি। আর সরকারি চাকরি যে করতে হবে তার কোনো মানে আছে? প্রাইভেট কোম্পানিতেও চাকরি করব আমরা। আচ্ছা ঠিক আছে। ওরা বেশ কিছুক্ষণ ধরে কথা বললে তো তারপর একটা সময় জান্নাত ফোনটা রেখে দেয়। আচ্ছা, এতক্ষণ পরিচয় ছাড়াই কথা বলছি, কি বলুন তো আপনারা? পরিচয় না দিয়ে বকবক করছি আমি, একটাবার বলবেন না? হ্যাঁ, তো চলুন এবার আপনাদের পরিচয়টা দেওয়া যাক। ও হচ্ছে লামিয়া আক্তার জান্নাত, সবাই জান্নাত বলেই ডাকে। আব্বু আম্মুর একমাত্র সন্তান, পড়াশোনা শেষ করে একটা জবের জন্য ট্রাই করছে বললে ভুল হবে।
সবটা আপনারা জানেনই। আব্বু একজন কলেজ প্রফেসর আর আম্মু গৃহিণী। আর এতক্ষণ যার সাথে কথা বলছিল ও হচ্ছে ওর প্রাণপ্রিয় বান্ধবী নীলা। ইনিই গল্পের নায়িকা। আর গল্পের হিরোর এন্ট্রি নিতে একটু টাইম লাগবে, সেটা না হয় গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। যাই হোক, নীলার সাথে কথা বলা শেষ করে তারপর খবরের কাগজে চাকরির কয়েকটা বিজ্ঞপ্তি দেখতে লাগলো। আর চাকরির কয়েকটা ওয়েবসাইটে বেশ কয়েকটা কোম্পানির পোস্ট দেখলো, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না। তাই জান্নাত সেটা রেখে দিয়ে অন্য কাজে মন দেয়। পরদিন দুপুরের দিকে জান্নাত ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ওর ফোনটা বাজতে শুরু করে ফোনটা হাতে নিয়ে রেখে নীলা কল করেছে। রিসিভ করে কানে নিতেই ওর হাসি মাখা কণ্ঠস্বর ভেসে ওঠে। নীলা বলতে শুরু করে, জান্নাত, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? একটা ব্যাংকে চাকরির জন্য লোক নিয়োগ দিবে, সেখানে বেশ কয়েকজন স্টাফ নেবে। তুই কি ওখানে ইন্টারভিউ দিবি? আমি কিন্তু এক পায়ে রাজি আছি বাবা। এত ভালো একটা সুযোগ হাতছাড়া করতে চাই না। জবটা হোক বা না হোক, কিন্তু ট্রাই করতে বা দোষ কি? তুই কি ইন্টারভিউ দিতে যাবি? গেলে বল। জান্নাতের এবার কিছুক্ষণ ধরে ভাবতে লাগলো। এর আগেও কখনো ব্যাংকের চাকরির জন্য কখনো ইন্টারভিউ দেয়নি। যেখানে চাকরিতে এসে চাকরির ইন্টারভিউ দিতে গেছে এসব প্রাইভেট কোম্পানিগুলোতে আর বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে, আর সেগুলো তেমন ভালো লাগেনি। আর কাজের প্রেশারে সেখানে বেশি ছিল, সবসময় একটু রিল্যাক্স মুডে থাকতে চায়, তাই চাকরিগুলো ছেড়ে দিয়েছে। জান্নাত বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তখন নীলা বলতে লাগলো, ও বুঝেছি, তুই ইন্টারভিউ দিতে চাচ্ছিস না, তাই তো? সমস্যা নেই, আমার তোকে জানানোর দরকার তাই জানালাম। তুই যদি ইন্টারভিউ দিতে চাস তাহলে আমাকে আজকের মধ্যেই জানাবি। কালকে সকালে কিন্তু ইন্টারভিউটা, আমি একটু আগে জানতে পারলাম। কথাটা বলেই যখন নীলা ফোন কেটে দিতে যাবে তখনই জান্নাত বলতে শুরু করলো, শোনো, আমি ইন্টারভিউ দিতে রাজি। কখন আসতে হবে বলো, আর কোথায় আসতে হবে? গুড, তোকে আসতে হবে না, আমি তোকে বাসা থেকে পিক করে নিব, কেমন? আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে দিয়ে জান্নাত ব্যালকনিতে দাঁড়িয়ে প্রতিবারের ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যেমন করে ভাবে ঠিক তেমনি ভাবতে লাগলো। চাকরিটা কেমন হবে, বস কেমন হবে, অফিসের স্টাফগুলো কেমন হবে, সেটা ভেবেই বিভোর হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ ভেবে তারপর রুমে চলে আসে। কোনো রকমে দিন কেটে যায়। পরদিন সকালে জান্নাত খুব ভোরে ওঠে, ফজরের নামাজটা পড়ে তারপর বেশ কিছুক্ষণ ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে ডাইনিং রুমে আসতে দেখে আম্মু রান্না করছে। জান্নাত আম্মুর পাশে গিয়ে কিছুক্ষণ রান্না করা দেখতে লাগলো। আসলে জান্নাত রান্না করতে চায়, কিন্তু আম্মু ওকে কোনো কাজ করতে দেয় না, কারণ বড় আদরের মেয়ে জান্নাত। তাই জান্নাত সামান্য একটা দেশলাই জ্বালাতে পারে না, খুব ভয় পায়। বেশ কয়েকবার আম্মুর কাছে রান্না শিখতে চাইলে আম্মু শেখায়নি, কারণ ওইসব কষ্টের কাজ কোনোটাই করতে পারে না। আব্বু আম্মু মাঝে মধ্যে ভাবে এই মেয়েকে বিয়ে দিয়ে অন্যের বাসায় পাঠিয়ে দিলে ওরা কিভাবে থাকবে, কারণ জান্নাত ওদের খুব আদরের। ছোটবেলা থেকেই ওর কোনো আবদারই অপূর্ণ রাখেনি, আর কখনো ওর সাথে রাগী গলায় কথাও বলেনি। জান্নাত একটু বেশি জেদি, এইটা ওর একটা বদ অভ্যাস। জেদ করে যেটা একবার বলবে সে কাজটা করেই দেখাবে। আব্বু আম্মু ওকে চাকরি করার জন্য বারণ করলেও ও শত বাধা না শুনে তারপর আবার চাকরির জন্য ইন্টারভিউ দিতে থাকে। বেশ কয়েকটা চাকরি ছেড়ে দিলে আব্বু আম্মু অনেক রাগারাগি করে, তাই শেষ চাকরি ছেড়ে দেওয়ার পর সেটা আব্বু আম্মুকে জানায়নি, কারণ ওর মন মতো কোথাও চাকরি পাচ্ছেই না। জান্নাত বেশ কিছুক্ষণ ওর পাশে দাঁড়িয়ে থেকে তারপর রুমে গিয়ে রেডি হয়ে নিচে এসে দেখে আম্মু রান্না করা শেষ হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে যখনই বেরোতে যাবে এর মাঝে নীলা বাসার ভিতর ঢুকে। তখন নীলাকে দেখে জান্নাত গিয়ে জড়িয়ে ধরে। নীলা ওর আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করে দুজনে একটু কথা বলে তারপর বের হয়ে যায়। এরপর একটা রিক্সা করে ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয়। যাওয়ার সময় জান্নাত নীলাকে প্রশ্ন করে, শোন, যে অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছি অফিসের বসটা নাকি ইয়াং বা মুরব্বী? জান্নাতের মুখে এমন কথা শুনে নীলা এবার ওর দিকে ভ্রু কুঁচকে তাকায়। তখন জান্নাত বলতে শুরু করে, শোন, এই বিষয়টা তোকে আগেই বলা উচিত ছিল। মুরব্বী হলে এখনই বাসায় চলে যাব, আর যদি ইয়াং হয় তাহলে বাজিয়ে দেখতে হবে। কেন, প্রেম করবি নাকি? হ্যাঁ, করতে তো পারি। আর তুই তো জানিস এই পর্যন্ত যে কয়টা ছেলে আমার সাথে প্রেম করতে চেয়েছে তাদেরকে বেশ কিছু শর্ত দিয়েছিলাম। ওরা শর্তগুলো পূরণ করতে না পেরে পরদিন আর মুখ দেখেনি কেউ। কথাগুলো বলেই এবার দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ল। জান্নাত কলেজ লাইফে বেশ কয়েকটা ছেলেকে অনেক দৌড় করিয়েছে, ওর পেছনে
পড়ে থাকার জন্য, যারা পরবর্তীতে আর ওকে ডিস্টার্ব করেনি। তাই ওর লাইফে কোনো প্রেম ভালোবাসা আজ পর্যন্ত আসেনি, আর ভালোবাসার ফুলটা এখনো ফুটেনি। বলতে গেলে তেমন ফিলিংস ওর মধ্যে এখনো জন্ম নেয়নি। দেখা যাক সামনে হিরোর সাথে দেখা হলে সেই ফিলিংসটা হয় কিনা। গল্প করতে করতে ওরা দুজন অফিসের সামনে চলে আসে। রিক্সা থেকে নেমে তারপর ভাড়া দিতেই ওর সামনের দিকে তাকিয়ে দেখে বিশাল বড় একটা বিল্ডিং, তৃতীয় তলায় ব্যাংক অর্থাৎ অফিস। দুজনেই লিফটে করে তৃতীয় তলায় গিয়ে সামনের দিকে তাকিয়ে নীলা মাথায় হাত দেয়, কারণ সেখানে বসেছিল প্রায় 50 থেকে 60 জন। সবাই চাকরির ইন্টারভিউ দিতে আসছিল, আর এই বাজারে এরকমই হচ্ছে, যেখানে ইন্টারভিউ দিতে যাবে সব জায়গায় প্রতিযোগিতা। তাই শত শত যুবক যুবতীরা এসে ভিড় করে চাকরির জন্য। যাই হোক, ওরাও গিয়ে ওয়েটিং রুমে বসে। এরপর 5 মিনিট পরে ইন্টারভিউর জন্য একে একে ডাকা হয় সবাইকে। যেই ভিতরে যাচ্ছে 10-12 মিনিটের পর বেরিয়ে আসছে। বেশ কয়েকজন হাসি মুখে বের হলো, বেশিরভাগ ছেলে মেয়ে মনটা খারাপ করে বের হচ্ছিল, যেটাতে বোঝা যাচ্ছিল ওদেরকে সিলেক্ট করা হচ্ছে না। বসে থাকতে থাকতে জান্নাত খুব বোর হচ্ছিল, নীলা সেটা বেশ বুঝতে পারছিল। জান্নাত উঠে গিয়ে বারবার এদিক ওদিক পায়চারি করছিল, কিন্তু নীলা ওকে বারণ করছিল, কারণ ইন্টারভিউ দিতে এসে যদি এভাবে নিয়মগুলি ভঙ্গ করে তাহলে বাকি দিনগুলোতে কি হবে যদি চাকরিটা হয়। এভাবে দেখতে দেখতে দুপুরটা পার হয়ে গেল, কিন্তু ইন্টারভিউয়ের জন্য ওদের দুজনকে ডাকাই হয়নি। এক পর্যায়ে দুপুর যখন পেরিয়ে যাচ্ছিল তখন জান্নাত আর অফিসে থাকতে চাইছিল না। রাগ করে বাসার দিকে চলে যেতে চাইলে তখন নীলা ওকে জোরাজুরি করে আর নানা কথা বলে ভুলিয়ে ভালিয়ে রেখে দেয়। তো 3টার দিকে দেখা গেল আর মাত্র 4-5 জন লোক বাকি আছে। যারা বাকি ছিল সবাই মেয়ে। তো শেষ পর্যায়ে একটা মেয়েকে ডাকা হলে সে ভেতরে 15-20 মিনিটের মতো থাকার পর বাইরে আসে। মেয়েটা বাইরে এসে অন্য একটা মেয়েকে বলছিল, জানিস তিথি, অফিসের বস কত হ্যান্ডসাম আর সেই লেভেলের কিউট। আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। মনে হচ্ছিল চকলেট বয়। অ্যান্ড হ্যান্ডসাম আর গুড লুকিং একটা ছেলেকে আমি আগে কখনো দেখিনি। আমি তো দেখেই প্রেমে পড়ে গেছি। তুই প্রেমে পড়ে গেছিস? কি রে, আমি তো প্রথম দেখাতে ভেবেছিলাম ওনাকে একটা কিস করে দিই। ওনার গোলাপি ঠোঁট দুটো দেখে আমার খুব ইচ্ছে করছিল একটা কিস করতে। মেয়ে দুটোর এমন কথাতে জান্নাত ওদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, কি মেয়ের বাবা কি সব আজে বাজে বলে। এবার এই মেয়ে দুটোর মধ্যে আরেকটা মেয়ে বলতে শুরু করে, তুই যাই বলিস আর তাই বলিস, এমন হ্যান্ডসাম আর স্মার্ট ছেলে আমি আগে কখনো দেখিনি। আমার লাইফে ফার্স্ট। কিন্তু চাকরিটা হলো না, না হলে ওনার সাথেই লাইন মারতাম। এর মাঝে নীলাকে ডাকা হয়। নীলা ওকে বলে ভিতরে চলে যায়, আর জান্নাত বসে বসে ওদের কমেন্ট শুনছিল। যতই ওদের কথা শুনছিল জান্নাতের মনে হচ্ছিল ছেলেটাকে একবার দেখা দরকার, কারণ ছেলেটা এত হ্যান্ডসাম আর স্মার্ট, যার কারণে মেয়েগুলো এভাবে ওনার প্রশংসা করছে। আর এতদিন জান্নাত অপেক্ষায় ছিল একজন স্টাইলিস্ট স্মার্ট বসের আন্ডারে কাজ করার। তো 15-20 মিনিট পর নীলা হাসি মুখে বেরিয়ে আসে, আর ওই মেয়েগুলোর মতো সেই একই কথা বলে, বস নাকি অনেক সুন্দর আর কিউট, হেভি হ্যান্ডসাম। নীলা দেখেই প্রথমবার প্রেমে পড়ে গেছে। একটু পর ম্যানেজার জান্নাতকে ডেকে যায়। ম্যানেজারের ডাকে জান্নাতের ঘোর কাটে। তখন জান্নাত নীলাকে বলে, তুই থাক, আমি আসছি। আর তুই দেখে আসি বসটা কত হ্যান্ডসাম, যাকে তোরা প্রথমবার দেখে প্রেমে পড়ে গেছিস। কথাগুলো বলেই জান্নাত ভেতরে চলে যায়। তারপর সালাম দিয়ে ওনাদের অনুমতি নিয়ে ভেতরে গিয়ে ওনাদের সামনে যেতেই একটা লোক ওকে বসতে বলে। জান্নাত বসে সামনের দিকে ওর ফাইলটা এগিয়ে দিয়ে খেয়াল করে তেমন কোনো হ্যান্ডসাম ছেলেও দেখতে পেল না। তাই জান্নাত ভাবতে লাগলো, এ কি রে বাবা, নীলা কি তাহলে আমাকে সব ভুলভাল বললো? এখানে তো দেখছি সব আঙ্কেল, একটার সাথে ওদের দেওয়ার বর্ণনার সাথে কোনো মিল নেই। তাহলে কি বস চলে গেল নাকি? নাকি এদের মধ্যে কেউ বস? কি ভাবলাম আর কি হলো। আসলে অফিসের বসের একটা জরুরি কাজ পড়ে যাওয়াতে উনি এর মাঝে বেরিয়ে গেছে, যেটা জান্নাত খেয়াল করেনি, যার জন্য জান্নাত আর ওনাকে দেখতে পায়নি। জান্নাত বসে বসে কথাগুলো ভাবছিল, তখনই ওকে প্রশ্ন করতে শুরু করে। জান্নাত নিজেকে স্বাভাবিক করে প্রশ্নের উত্তর দিতে থাকে। ও ভাবতে থাকে, নীলা যেহেতু চাকরিতে হয়েছে, দেখি আমার হয় কি না। দুই বান্ধবীর যদি এক অফিসে চাকরি হয়
তাহলে আসা যাওয়া একসাথে করা যাবে। কথাগুলো ভেবে জান্নাত ইন্টারভিউ দিতে শুরু করে। ওকে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তরগুলো খুব সহজে দিচ্ছিল সে, কারণ জান্নাত আগে বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছে। তাই ইন্টারভিউ প্যানেল কি কি প্রশ্ন করতে পারে ওসব জানা, তাই এত দ্রুত প্রশ্নগুলো উত্তর দিয়েছিল, যেটা দেখে ওর সামনে যে তিনজন লোক বসা ছিল তারা বেশ অবাক হচ্ছিল। এরপর জান্নাতের ইন্টারভিউ নেওয়া হলে ম্যানেজার বলে ওঠে, মিস জান্নাত, ইউ আর সিলেক্টেড। আর আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। কথাটা শুনেই জান্নাত বেশ খুশি হয়। এর আগে চাকরিগুলো হয়েছে তাতে এত খুশি হয়নি। জান্নাত জানে না যে ও কেন এত খুশি। এরপর জান্নাত একটা মিষ্টি হাসি দিয়ে ওনাদের বলতে শুরু করে, ধন্যবাদ স্যার। জান্নাত ওদের সাথে আর কিছুক্ষণ কথা বলে, তারপর কেবিন থেকে বেরিয়ে আসে। হাসি মুখে বেরিয়ে আসতে নীলা বুঝতে পারে ওর চাকরিটা হয়ে গেছে। তো জান্নাত এবার নীলার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, আমার চাকরিটা হয়ে গেছে। সত্যি? তাহলে আর বলছি কি? কিন্তু চাকরি হলেই বাকি, তুই তো আর বেশি দিন কোনো অফিসে চাকরি করতে পারিস না। হয় ছেড়ে দিস, না হয় অফিসের বসের সাথে উল্টাপাল্টা বিহেভ করার জন্য তোকে চাকরি থেকে ছাড়ে করে দেয়। সমস্যা নেই, এই চাকরিটা আমার অনেক পছন্দ হয়েছে আর সবার ব্যবহার খুব ভালো মনে হলো। এখানে থেকে চাকরিটাই করব, এমন কোনো কাজ করব না যাতে চাকরিটা ছেড়ে যেতে হয়। তুই টেনশন করিস না, আমরা দুজন একসাথে কাজ করব। ওরা কথা বলতে বলতে অফিস থেকে বেরিয়ে যায়। এরপর দুজনে একটা রিক্সা করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। জান্নাতের বাসাটা নীলার বাসায় যাওয়ার পথে, তাই নীলা জান্নাতকে ওর বাসার সামনে নামিয়ে বাসায় চলে যায়। জান্নাত বাসায় ঢুকে ওর আম্মুকে ওর চাকরির বিষয়টা জানালে ওরা খুব খুশি হয় আর আম্মুকে বলে, দেখো মামনি, চাকরিটা পেয়েছো, আমরা তাতে অনেক খুশি হয়েছি, কিন্তু এই চাকরিটা আবার ছেড়ে দিও না। তুমি চাকরি করবে বলে তোমার আব্বু তোমাকে বারণ করলে তুমি সেটা শোনোনি। তুমি আমাদের একমাত্র মেয়ে, তাই তোমার ওপর আমরা রাগ করে থাকতে পারি না। কিন্তু তুমি এরকম বারবার চাকরি ছেড়ে দিলে তোমার আব্বু কিন্তু খুব রাগ করবে, আর রেগে গিয়ে কিন্তু তোমার বিয়েটা দিয়ে দিতে পারে, যেটা তুমি এত তাড়াতাড়ি করতে চাইছো না। আর তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও দেখে তোমার আব্বু তোমাকে বিয়ের জন্য চাপও দেয় না। তুমি কিন্তু চাকরিটা ভুলেও ছাড়বে না, তাহলে কিন্তু তোমার আব্বু রেগে যাবে, আর রেগে গেলে আমি ওনাকে বোঝাতে পারবো না, তখন তোমারই লস হবে। তাই যা করবে ভেবে চিন্তে করো, এরপর কিন্তু আমি আর তোমার আব্বুকে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আর চাকরিটা ছাড়বো না। আর তাছাড়া অফিসে ইন্টারভিউ দেওয়ার সময় আমার মনে হয়েছে ওরা খুব ভালো হবে। আর তাছাড়া নীলারও চাকরিটাও হয়েছে, তা দুজনে একসাথে যেতে আসতে পারবো, আর সময়টাও বেশ ভালোভাবে কাটবে। আর চেষ্টা করব চাকরিটা না ছাড়ার জন্য। আর কথাটা বলেই জান্নাত থেমে গেল। জান্নাতের খুব করে ওদের বসকে দেখতে ইচ্ছে হচ্ছিল। নীলা মুখে আর ওই মেয়েগুলোর বসের এমন প্রশংসা শুনে ওর খুব করে বসকে দেখতে ইচ্ছে হচ্ছিল, আর ভাবছিল ছেলেটা কতটা কিউট আর হ্যান্ডসাম হতে পারে, যেটা দেখে ওরা এভাবে প্রশংসা করছিল। তাই জান্নাতের আম্মুকে ওই ছেলেটার বিষয়ে অর্থাৎ অফিসের বসের বিষয়ে বলতে যাচ্ছিল, তাই তৎক্ষণাৎ সেটা বলতে গিয়ে থেমে যায়। এবার আম্মুকে জিজ্ঞেস করে, আর কি? না আম্মু, আর কিছু না। আচ্ছা শোনো, আব্বু বাসায় ফেরেনি? না, ফেরেনি, এই তো কিছুক্ষণ ফিরে যাবে। তুমি রুমে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। জান্নাত ওর আম্মুর সাথে কথা বলা শেষ করে এরপর রুমে চলে আসে। এসে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়, লম্বা একটা শাওয়ার নিয়ে তারপর টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। এরপর আয়নার সামনে গিয়ে চুলগুলো মুছতে মুছতে বারবার নিজের মুখের দিকে তাকাচ্ছিল। জান্নাত বুঝতে পারছিল ওর মুখে একটা চিন্তার ভাঁজ, যখন শুনেছে ওদের বয়স নাকি অনেক হ্যান্ডসাম আর গুড লুকিং টাইপের। এরপর থেকেই ওনাকে নিয়ে ভাবতে শুরু করেছে। এবার জান্নাত নিজে নিজেই বলতে শুরু করলো, আচ্ছা জান্নাত, ওই ছেলেটার বিষয়ে তোর এত জানার আগ্রহ কেন বলতো? তুই কি ওনার প্রশংসার প্রেমে পড়ে গেলি নাকি? এসব কি হতে পারে? কেউ কাউকে না দেখে এভাবে ভালোবাসতে পারে? সেটা আমার জানা ছিল না। আর এরকম অদ্ভুত ধরনের পছন্দ করাকে সবাই পাগলের উপহাস বলবে। আগে ওনাকে দেখতে হবে, তারপর সব ঠিক হবে। তার আগে এসব অ্যাডভান্স কিছু ভাবাটা ঠিক হবে না, না হলে তাহলে সবাই আমাকে পাগল ভাববে। জান্নাত শুকনো কাপড় পরে নিয়ে এবার বিছানায় শুয়ে কিছুক্ষণ বসের কথা ভাবতে থাকে। জান্নাত না চাইতো ওর বসের কথা ভাবছিল আর বোঝার চেষ্টা করছিল
উনি কেমন হতে পারে, ওনার মুখটা কেমন হতে পারে, চুলগুলো কেমন হতে পারে, সেটা নিয়ে বেশ ভাবছিল। আর মনের মধ্যে অজান্তে একটা ছবি আঁকার চেষ্টা করছিল। যতবারই ভাবছিল ততবারই ওর মনে হচ্ছিল যে ও একটু অ্যাডভান্স ভেবে ফেলছে। আর পরক্ষণই ও ভাবনা বাদ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই তা পাচ্ছিল না। রাতে আব্বু বাসায় আসছে। জান্নাত আব্বুর সাথে দেখা করে ওর চাকরির বিষয়টা বললে আব্বু ওকে বলে, দেখো আম্মু, তোমার চাকরিটা হয়েছে, তার জন্য আমি অনেক হ্যাপি। আমি চাই তুমি এইসব চাকরি মন দিয়ে করো আর এটা ছেড়ে এসো, না না হলে কিন্তু আমি খুব রাগ করব। ঠিক আছে আব্বু। আব্বু বেশ কিছুক্ষণ ধরে জান্নাতকে চাকরিটা না ছাড়ার জন্য বললো আর বোঝালো। একটু পর রান্না হলে আম্মু ওদের খেতে ডাকে। তিনজনে মিলে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ করে জান্নাত তার রুমে চলে যায়। এরই মাঝে নীলা আবার ফোন দিল। ও বেশ কিছুক্ষণ নীলার সঙ্গে কথা বলে তারপর কালকে অফিসে থাকাতে খুব তাড়াতাড়ি ঘুমানোর জন্য শুয়ে পড়ে। বিছানায় শুতেই জান্নাতের আবারও ওদের বসের কথা মনে পড়তে থাকে, যার জন্য সে ঘুমাতে পারছিল না। বারবার বসের কথা ভাবছিল, কিন্তু লোকটা কেমন হতে পারে ও একবার ওনাকে দেখেনি, শুধু নীলা আর ওই মেয়েগুলোর মুখেই শুনেছে। অনেক চেষ্টার আর প্রচেষ্টার পর জান্নাত একটা সময় ঘুমাতে পারে। তো সকালবেলা ফোনের অ্যালার্মে ঘুম ভেঙে গেলে উঠে নামাজটা পড়ে কিছুক্ষণ পায়চারি করে নেয়। একটু পর রুমে এসে এরপর রেডি হয়ে নিচে নেমে আসে, খেয়ে বেরিয়ে পড়ে। এর মাঝে নীলা জান্নাতকে ফোন দিয়ে বাসার সামনে দাঁড়াতে বলে। 5 মিনিট বাসার সামনে অপেক্ষা করতে নীলা এসে ওকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসের সামনে যেতেই রিক্সা থেকে নেমে এরপর ওরা লিফটের সামনে যায়। 3য় তলায় ওদের অফিস রুম। সেখানে যাওয়ার লিফটের কাছে আসতেই দেখে লিফটটা অনেক উপরে, তাই ওরা দাঁড়িয়ে না থেকে অফিসের সময় হয়ে যাওয়াতে সিঁড়ি দিয়ে উপরের দিকে হেঁটে যাচ্ছিল। জান্নাত আর নীলা কথা বলছিল আর উপরের দিকে যাচ্ছিল। 3য় তলায় আসতেই ওদের মনে পড়ে কার ক্যাবিন সেটা ওরা জানে না, তাই জানার জন্য ওরা যখনই ম্যানেজারের রুমের দিকে যাবে তখনই হঠাৎ করেই একটা ছেলের সাথে জান্নাতের ধাক্কা লাগে। ও পড়ে যেতে গেলে চোখ দুটো বন্ধ করে নেয়। তৎক্ষণাৎ যে ব্যক্তির সাথে ধাক্কা লাগে সেই ব্যক্তি ওকে ধরে ফেলে, আর সেই ছেলেটা জান্নাতের কোমর জড়িয়ে ধরে ওকে ধরে ফেলে। যখনই ছেলেটা হাত জান্নাতের কোমরে যায় ও কেমন যেন একটু কেঁপে ওঠে আর পড়ে যাবে ভেবে চোখ দুটো বন্ধ করে নেয়। জান্নাত ছেলেটার শার্টের কলার আঁকড়ে ধরে চোখ বন্ধ করে ফেললো, আর ছেলেটা ওর দিকে একটা মায়াবী দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা জান্নাতের দিকে তাকিয়ে খেয়াল করছে। জান্নাতের মুখে অদ্ভুত ধরনের একটা মায়া আছে, আর তৎক্ষণাৎ ও পড়ে যাবে ভেবে ওর মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ এসে পড়েছে, যেটাতে ওর চেহারাটাকে আরো সুন্দর করে তুলেছে। জান্নাতের গোলগাল মুখে ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, চোখগুলো বন্ধ। ওর চোখগুলো বন্ধ থাকায় সেটা দেখা যাচ্ছে না, আর ঠোঁট দুটো এতটাই গোলাপি যে ভয়ে সেটা কাঁপছিল, আর যেটাতে ছেলেটাকে ওর আরো কাছে টানছিল। জান্নাতের নাকের উপরে বিন্দু বিন্দু ঘাম ঝরেছিল, ঘাম জমেছিল, যেটাতে ছেলেটার মনে হচ্ছিল ও নাকে এটা কামড় বসিয়ে দিতে, কিন্তু ভাবনার ছেদ ঘটে নীলার ডাকে। এই যে মিস্টার, আপনি আমার বান্ধবীকে ধাক্কা মেরে তো ফেলেই দিয়েছিলেন, এখন ওকে দেখা হয়ে গেল, ছেড়ে দিন। কথাটা বলতেই এবার জান্নাত চোখ খুলে আর দেখে একটা ছেলে ওর কোমর জড়িয়ে ধরে আছে। তো জান্নাত এবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলে ছেলেটাকে ছেড়ে দেয়, আর ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, সরি, আমি আসলে দেখতে পাইনি। আর আপনি তো একটু দেখে শুনেই চলতে পারেন, এভাবে না দেখে চললে তো ধাক্কা লাগবে। আমরা যেভাবেই চলি না কেন, আপনার চোখটা কি কানা নাকি? আপনি চোখে দেখতে পারেন না? এবার জান্নাত আর কিছু বলতে যাবে তার আগে ছেলেটার দিকে ও ভালো করে খেয়াল করে দেখলো ছেলেটা কেমন অদ্ভুত ধরনের পোশাক পরে আছে, যেটাতে মনে হচ্ছে ওই অফিসের পিয়ন। তাছাড়াও ছেলেটা কেমন যেন একটা স্মার্ট, দেখতে পিয়নের ড্রেস পরে থাকলেও ওকে দেখতে বেশ ভালোই লাগছিল। লম্বা ফর্সা চেহারা আর মুখে একটা অদ্ভুত রকমের হাসি, মুখ ভর্তি দাড়ি, গোলাপি ঠোঁট আর চুলগুলো স্টাইল করে কাটা, যেটাতে দেখে মনে হচ্ছিল না যে ও এই অফিসের পিয়ন। জান্নাত বলতে শুরু করলো, এই যে আপনি আমাকে এভাবে ধাক্কা মারলেন কেন? আর একটু হলেই তো আমার কোমরটাই ভেঙে যাচ্ছিল। জান্নাতের এমন মিষ্টি কণ্ঠ শুনে ছেলেটা এবার ভাবনার জগতে ডুবে যায় ও তৎক্ষণাৎ নিজে থেকে নিজেকে ছাড়িয়ে ফেলে। জান্নাতের কণ্ঠটা এতটাই সুন্দর যেটা শুনে ছেলেটা নিজের মধ্যে থাকে না। তো জান্নাত আবারও বলতে শুরু করে, এই যে মিস্টার, আমি আপনাকে কিছু বলছি। কে আপনি? আমি এই অফিসের। কথাটা বলেই ছেলেটা থেমে গেল, তারপর ভাবতে লাগলো, ওদের যদি এখন সত্যিটা বলে দেই
তাহলে এই অফিসের মধ্যে কি হচ্ছে সেটা ভালোভাবে বুঝতে পারবো না। কথাগুলো ভেবে এবার ছেলেটা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে রইল। তারপর যখনই জান্নাতের মতো নীলা ওকে আবার প্রশ্ন করলো, তখন ছেলেটা আবারও বলতে শুরু করলো। আমি অফিসের পিয়ন। জান্নাত যেটা ভেবেছিল সেটাই হয়েছে। জান্নাত ছেলেটাকে আর কিচ্ছু বললো না, ভাবলো ছেলেটা অফিসের পিওন, ওকে বকা দেওয়া ঠিক হবে না। কথাগুলো ভেবে জান্নাত আর ছেলেটাকে কিচ্ছু বললো না। এরপর দুজনে মিলে ম্যানেজারের রুমে চলে গেল, আর ছেলেটা এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল। দুজনেই ম্যানেজারের ক্যাবিনের সামনে গিয়ে জান্নাত বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিন। জান্নাত আর নীলা দুজনকেই ম্যানেজারের সামনে যেতেই ম্যানেজার ওদের বসতে বললো। জান্নাত নীলা দুজন দুটো চেয়ার টেনে বসতেই এবার ম্যানেজার বলতে শুরু করলো। আপনি জান্নাত আর আপনি নীলা, তাই তো? দুজনে মাথা নেড়ে হ্যাঁ সুযোগ উত্তর দিল, আর নীলা বলতে শুরু করলো। স্যার, আমাদের কেবিনগুলো একটু দেখিয়ে দিলে আমরা গিয়ে কাজ শুরু করতে পারতাম। হ্যাঁ, সেটা তো করবে নেই, কিন্তু তার আগে আপনাদের বসের সাথে দেখা করতে হবে। বসের পারমিশন না নিয়ে আমি আপনাদের অফিসের কোনো কাজ করতে দিতে পারি না। যদি কোনো ভুল হয় তাহলে উনি আমাকে খুব বকাঝকা করবেন আর রাগারাগি করবেন। ম্যানেজার এটাই বললো। আচ্ছা ঠিক আছে। কথাটা বলা শেষ করে এবার ম্যানেজার অফিসের ল্যান্ডলাইন থেকে বসের নম্বরে ফোন দিল। অন্যদিকে জান্নাত যাওয়ার পরে সেই ছেলেটা ওদের দিকে তাকিয়েছিল। ছেলেটা ভাবছিল, হ্যাঁ, একটা মেয়ে এতটা সুন্দর কিভাবে হতে পারে? এই মেয়েটাকে না দেখলে সেটা হয়তো বুঝতেই পারতাম না। কেমন যেন অদ্ভুত রকমের একটা মায়া আছে ওর মধ্যে, যেটা আমাকে বেশ করে কাছে টানছিল। জীবন অনেক মেয়ে দেখেছি, কিন্তু ওর মতো এক পিছু দেখিনি। প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গেছি। শি ইজ লুকিং সো সুইট। কথাগুলো ভেবে ছেলেটার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। এর মাঝেই ওর ফোনটা বেজে উঠলে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে। ম্যানেজার সাহেব বলুন। স্যার, মিস জান্নাত আর নীলা চলে এসেছে। আমি কি ওদের আপনার কেবিনে পাঠিয়ে দেব? একটু আগে যে মেয়ে দুটো আপনাকে কেবিনে ঢুকলো তাদের কথা বলছেন? জি স্যার, আমি কি ওদের পাঠিয়ে দেব? ম্যানেজারের কথা এবার ঈশান ভাবতে লাগলো, জান্নাত কোনটা হতে পারে? আর যে মেয়েটাকে দেখে একদম জান্নাতের হুরের মতো লাগে, ওই মেয়েটা না তো যার সাথে আমি ধাক্কা খেতেই প্রেমে পড়ে গেলাম? হ্যাঁ, ওই হবে, আমার মন বলছে। কথাগুলো ভেবে এবার ছেলেটা ম্যানেজারকে ওদের পাঠিয়ে দেওয়ার কথা বলতে গিয়েও থেমে যায়, আর পরক্ষণে ভাবে, প্রথম দেখাতেই যখন জান্নাতের প্রেমে পড়ে গেছি, তাহলে ওকে যদি আমি অফিসের বস হয়ে প্রপোজটা করি, তাহলে জান্নাত কেন, যে কেউই অ্যাকসেপ্ট করে নেবে। আর জীবন তো অনেক প্রপোজই পেয়েছি, কিন্তু কোনোটাই তো অ্যাকসেপ্ট করিনি, কারণ তাদের কাউকে আমার ভালো লাগেনি। আজকে প্রথম কোনো মেয়েকে ভালো লাগলো। আর অফিসের বস যদি কোনো মেয়ের স্টাফের সাথে প্রেম করতে চায়, সেটা চাকরি বাঁচাতে হলেও আর নিজের স্বার্থের জন্য হলেও সেটা মেনে নিতে বাধ্য। আর একইভাবে অফিসের পিয়নও যদি স্টাফের সাথে প্রেম করতে চায়, তাহলে এত সহজে সেটা কেউই মেনে নেবে না। কথাগুলো ভেবে ছেলেটা ওর নিজের দিকে তাকায় আর দেখে পরনে ওর একটা পিওনের পোশাক, যার জন্য ওকে পিওন মনে হচ্ছে। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন এই ছেলেটাকে। হ্যাঁ, উনি হচ্ছে গল্পের হিরো সাহেব, ঈশান আহমেদ অনেক। ঈশান বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা অনেক বড় বিজনেসম্যান। ঈশান নিজে কিছু করার জন্য একটা ব্যাংকের নতুন শাখা খুলেছে, যেটাতে বেশ কিছুদিন ধরেই কি সমস্যা দেখা দিয়েছে। তার জন্য ঈশান অফিসের বসের পোশাকে নয়, পিওন সেজে আসছে। যেটা দেখে নিলাম ওকে চিনতে পারেনি। নীলা ওকে আগের দিন অফিসের পোশাকে দেখেছিল, আর ঈশান আজকে এমন একটা রূপে আসছে যেটাতে বোঝা যাচ্ছিল না ও অফিসের বস। ঈশান ম্যানেজারকে বলে দিয়েছে যে ও বেশ কয়েকদিন পিওনের চাকরিটা করবে, যেটাতে ও বুঝতে পারবে অফিসে কারা এরকম গন্ডগোল পাকাচ্ছে। অফিসে বেশ কিছু অসুবিধার কারণে, সমস্যার কারণে ঈশানের এমন সাজা। কথাগুলো ভেবে এবার ঈশান ম্যানেজারকে উদ্দেশ্য করে বলে, দেখুন ম্যানেজার সাহেব, আমি তো আপনাকে বলেছি আমি বেশ কয়েকদিন অফিসের পিয়নের চাকরিটা করব। আর কাউকে বুঝতে দিবেন না যে আমি অফিসের বস। তাই সময় অসময়ে আমাকে ফোন দিবেন না। আমি যখন ওনাদেরকে আমার কাছে নিয়ে আসতে বলবো তখন আনবেন। এখন আপনি ওনাদের কাজগুলো বুঝিয়ে দিবেন। আমি আপাতত অফিসে আছি, ওনাদের বলবেন না যে আমি ওনাদের বস। আমি দেখতে চাই কে কেমন কাজ করে আমি অফিসে উপস্থিত না থাকার পর। ওকে স্যার। ম্যানেজার কথাটা বলেই এবার নীলা আর জান্নাতের দিকে তাকিয়ে তারপর বলতে শুরু করে, আসলে বসের একটা কাজ পড়ে গেছে।
তাই ওনাকে বেরিয়ে যেতে হয়েছে। আমি আপনাদের কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। কথাটা বলেই এবার ম্যানেজার পিয়নকে ডাকলো। এবার ঈশান দরজা ঠেলে অনুমতি নিয়ে ভেতরে ঢুকতেই জান্নাত নীলা খেয়াল করে তখনকার সেই ছেলেটা ওদের পেছনে দাঁড়িয়ে আছে। তাতে ওরা অবাক হলো না, কারণ ওরা জানে ছেলেটা অফিসের পিয়ন। এবার ম্যানেজার ঈশানকে বলে দেয় ওদের কেবিনটা দেখিয়ে দেওয়ার জন্য। নীলা আর জান্নাত উঠে বাইরে চলে আসতে গেলে ম্যানেজার এবার বলতে শুরু করে, মিস জান্নাত, আপনার কেবিনটা 4 তলাতে, আর মিস নীলা, আপনার কেবিনটা 3য় তলাতে কাজ করবেন। পিয়ন সাহেব, আপনি ওনাদের কেবিনগুলো দেখিয়ে দিন। জান্নাত আর নীলা ওদের ক্যাবিন আলাদা শুনেই ওদের দুজনের মনটা কেমন খারাপ হয়ে গেল। তখন জান্নাত আর নীলা কোনো কথা বলছে না, দুজনের দিকে তাকাতে লাগলো। এর মাঝে ঈশান বলল, জি স্যার। ম্যাডাম, আপনারা আমার সাথে আসুন। কথাটা বলেই এবার ঈশান বাইরে বেরিয়ে গেল। তখন নীলা আর জান্নাতও বেরিয়ে গেল। একটু পর ঈশান একটা ক্যাবিনের সামনে এসে থামে। এরপর নীলাকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, আপনাদের মধ্যে কে নীলা? আর আমি তো চিনি না, এটা নীলা ম্যাডামের কেবিন। কথাটা বলতে এবার নীলা জান্নাতের দিকে তাকিয়ে ওকে বলল, দোস্ত, একসাথে কাজ করা হলো না রে। মন খারাপ করিস না, তাতে কি হয়েছে? আমরা তো একই অফিসে আছি, তাই না? যাওয়ার সময় আর আসার সময় তো আমাদের রোজই দেখা হবে। তুই মন খারাপ করিস না। নীলা ক্যাবিনের ভিতর ঢুকে গেলে এরপর ঈশান বুঝতে পারলো ওর সামনে যে আছে সেটাই জান্নাত। তখন ঈশান জান্নাতকে উদ্দেশ্য করে বলল, জান্নাত ম্যাডাম, আপনি আমার সাথে আসুন। কথাটা বলেই এবার ঈশান সিঁড়ির দিকে হাঁটতে লাগলো আর জান্নাতও ওর পেছন পেছন গেল। জান্নাত ভাবছিল, যা বাবা, অফিসে আসলাম কিন্তু বসকে একবারও দেখতে পেলাম না। ওনার কি এত কাজ পড়ে যায় যে ওনাকে বারবার চলে যেতে হয়? তাহলে কি আমি ওনাকে দেখতেই পাবো না? এসব কি ভাবছি? ওনাকে তো একদিন না একদিন দেখতেই পাবো। আর তাছাড়া এই অফিসটা ওনার সাথে কখন না কখনো দেখা তো হবেই। কথাগুলো ভাবতে ভাবতে ঈশান আর জান্নাত ওর ক্যাবিনের সামনে চলে আসলে ঈশান ওকে ক্যাবিনটা দেখিয়ে দিয়ে এরপর চলে যায়। আর চলে যাওয়ার সময় যখন জান্নাত ক্যাবিনের ভিতরে ঢুকতে যাবে তখনই ঈশান পেছন দিকে ঘুরে বলতে শুরু করে, ম্যাডাম, যদি আপনার কিছু লাগে তাহলে আমাকে বলবেন। কথাটা বলতেই জান্নাত এবার ঈশানের দিকে তাকাতে একটা মিষ্টি হাসি দিয়ে এরপর চলে গেল। জান্নাত বেশ ভাবছিল, ছেলেটাকে দেখে মনে হয় না ও অফিসের পিয়ন। কেমন যেন একটা গুন্ডা লুকিং হ্যান্ডসাম ভাব ওর মধ্যে আছে। ও যদি আমাদের অফিসের বস হতো তো তাহলে তো আমি নিশ্চিত ওর সাথে প্রেম করতাম। কেন যে অফিসের বস হলো না, ভাল লাগে না। অফিসের বসের যে এত প্রশংসা আমি শুনেছি, তাতে ওনার প্রতি যে একটু একটু করে দুর্বল হতে শুরু করেছি, সেটা আমি কালকের পর থেকে বেশ ভালোভাবেই বুঝতে পারছি। কারণ এর আগে কখনো আমার ভেতর এমন ফিলিংসটাই হয়নি। কিন্তু ওনাকে দেখতে পারলাম না। ওনাকে দেখার জন্য আমার খুব অধীর আগ্রহে আছি। লোকটা কি বোঝে না যে আমি ওনাকে দেখতে চাচ্ছি? এইসব কথাগুলো জান্নাত নিজে নিজে ভাবছিল। তারপর বেশ কিছুক্ষণ ক্যাবিনের সামনে দাঁড়িয়ে কথাগুলো ভেবে যখন ভাবনার সেট কাটলো, ক্যাবিনের ভিতর ঢুকে ক্যাবিনটা ভালো করে দেখে কাজ করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে 2-3টা দিন কেটে গেল। আর জান্নাতের অফিসটা ভালো লাগতেও তেমনভাবে উল্টাপাল্টা কাজ করেনি। তাই আর চাকরিটা ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। জান্নাত নীলার সাথে সকালে অফিসে চলে যায় আর বিকেলের দিকে দুজনে একসাথে বাসায় ফেরার সময় নীলা প্রতিদিন ওদের অফিসের বসের প্রশংসা করে আর বলে, বস এরকম, বস ওরকম, দেখতে খুব হ্যান্ডসাম, গুড লুকিং, চকলেট বয়। জান্নাতের বেশ করে ইচ্ছে করে ওকে দেখার জন্য, কিন্তু ঈশান জান্নাতের সামনে আসছে না। ঈশান চাচ্ছে জান্নাত ওকে এই অবস্থাতে ভালোবাসুক, ওর উজ্জ্বল ক্যারিয়ার দেখে নয়। জান্নাতের মাঝে একটা জিনিস খেয়াল করেছেন যে সময় অসময় ওদের পিয়ন ওর কাছে আসার চেষ্টা করে আর ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জান্নাত ওকে পিয়ন ভেবেই তেমন পাত্তা দেয় না। ঈশান জান্নাতের সাথে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করলে জান্নাত ওকে পিয়ন ভেবে এড়িয়ে গেছে। সেদিন রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে ঈশান জান্নাতের দিকে তাকিয়ে বলছিল, হ্যাঁ মিষ্টি মেয়ে, তুমি এত সুন্দর কেন বলতো? প্রথম দেখাতেই তুমি আমাকে তোমার প্রেমে পাগল করে ফেলেছ। কি আছে তোমার মধ্যে বলতো? অনেক মেয়ে দেখেছি, তোমার মতো একজনও আমার মনে জায়গা করে নিতে পারেনি। তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি জানি না তুমি আমাকে ভালোবাসবে কিনা।
আমি তো তোমার খুব করে নিজে করে পেতে চাই। আমার যে খুব ইচ্ছে করে তোমার সামনে হাঁটু গেড়ে বসে তোমাকে প্রপোজ করতে, কিন্তু সেটা পারছি না। আমি দেখতে চাই তুমি আমাকে অফিসের বস হিসেবে নয়, আমাকে অফিসের পিয়ন হিসেবে ভালোবাসো কিনা। সেটা কি হবে? ঈশান আবার পরক্ষণেই ভাবে, আমি তো দেখতে এতটাও খারাপ নয় যেটাতে জান্নাত আমাকে ভালোবাসবে না। আর তাছাড়া আমি আমার ভালোবাসা দিয়ে ওকে নিজের করে নেব। আমি ওকে সত্যিকারে ভালোবাসি, নিজের করে পেতে চাই। অন্যদিকে জান্নাত ভাবতে থাকে ওদের বস অর্থাৎ ঈশানের কথা। এখন পর্যন্ত একটা সপ্তাহ কেটে গেছে, কিন্তু জান্নাত ওকে একটি বারও দেখতে পায়নি। আর জান্নাত খেয়াল করেছে সময় অসময় ওদের পিয়নটা ওর সাথে কথা বলার চেষ্টা করে, কেমন যেন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জান্নাত বোঝার চেষ্টা করে ওদের পিয়ন ওর দিকে এমনভাবে তাকিয়ে থাকে কেন। আবারও ভাবে হয়তো আমি বলে এমনভাবে তাকিয়ে থাকে, কত ছেলেই তো আমার দিকে তাকিয়ে থাকে। তাছাড়া অফিসে যত ছেলে আছে সবাই ওর দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। পরদিন জান্নাত অফিসে গিয়ে দেখতে পায় ওর টেবিলের উপর একটা লাল গোলাপের তোড়া রাখা, যেটা দেখে জান্নাত বেশ অবাক হয়, কারণ এই 7 দিনে এমনটা হয়নি। কেই বা রাখলো? কথাগুলো ভেবে জান্নাত ফুলের তোড়াটা হাতে নিয়ে এরপর ফুলের গন্ধটা নিয়ে আবার পাশে রেখে দেয়। চেয়ারটাতে বসে কাজ করতে শুরু করে। অন্যদিকে ওর ক্যাবিন থেকে একটু দূরে দাঁড়িয়েছিল ঈশান, আর ফুলগুলো ঈশানই রেখেছিল। বুঝতে চাইছিল ওর ভালোবাসার মানুষটা কোন ধরনের ফুল পছন্দ করে, গোলাপ নাকি অন্য কিছু। আর ঈশান ম্যানেজারের থেকে জান্নাতের সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করেছে, যে জান্নাত কি ধরনের ফুল পছন্দ করে আর কি কি ওর বেশি পছন্দ অপছন্দ জেনে তারপর সেটাই করবে। এতে ওকে ইমপ্রেস করতে সুবিধা হবে। ঈশান এই প্রথম কোনো মেয়ের প্রেমে পড়েছে। ঈশান খুব করে চাইছিল জান্নাত ওকে ভালোবাসুক, আর জান্নাত যখন ওকে নিয়ে ভাববে তখনই ওর প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হবে, কারণ ভাবনা থেকেই ভালোবাসাটা সৃষ্টি হয়। জান্নাত যখন ফুলগুলো ওর একপাশে রেখে দিয়ে কাজ করতে শুরু করে তখন ঈশান ভাবে, যা, শুরুতেই প্রেমে বাধা। লাল গোলাপ পছন্দ নয়, ওকে, সমস্যা নেই। আমি কালকে তোমার জন্য অন্য গোলাপ নিয়ে আসবো। অফিস শেষ করে বাসা যাওয়ার পথে নীলা বলেছিল, জান্নাত, আমার না স্যারের বসকে অনেক পছন্দ হয়, কি করবো বলতো? নীলার কথা জান্নাত ভাবতে শুরু করে। আমি তো আমাদের বসকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি, তাহলে কি নীলাকে বসের থেকে দূরে দূরে থাকতে বলবো? ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি বললেও এটা অবশ্যই শুনবে। কিন্তু আমি তো ওনাকে এই পর্যন্ত দেখিনি। তাছাড়া বস কেমন হবে সেটাও তো জানি না। সবার মুখে প্রশংসা শুনেছি, কিন্তু উনি কেন আমার সামনে আসছে না? নাকি আমি যখন অফিসে থাকি তখন উনি অফিসে থাকেন না? কিন্তু নীলা যেভাবে কথাগুলো বলছে তাতে মনে হচ্ছে না আমি অফিসে থাকাকালীন সময় বস অফিসে থাকে না। কিন্তু কেন যে ওনার সাথে আমার দেখা হয় না সেটাই তো বুঝতে পারছি না। জান্নাতকে ভাবনায় বিভোর থাকতে দেখে নীলা ওকে প্রশ্ন করতে শুরু করে। জান্নাত, এত কি ভাবছিস বলতো? না, কিচ্ছু না। আচ্ছা, আমাদের বসের নামটা কি বলতো? এ বাবা, কেন তুই জানিস না? জানবো কি করে? আর তাছাড়া ওনার সাথে তো আমার একদিনও দেখাই হয়নি। উনি বোধহয় আমার থেকে লুকোচুরি খেলছে, তাই আমার সামনেই আসে না। দেখবে কি করে? ওনার ক্যাবিন তো 3rd ফ্লোরে আর তোর 4th। তাছাড়াও আমি ওনাকে মাত্র 2 দিন দেখেছি অফিসে জয়েন করার পর থেকে। তাছাড়া অনেক বিজি মানুষ, তাই তো ওনাকে দেখিসনি। হ্যাঁ, হবে হয়তো। আচ্ছা, বললি না তো বসের নাম কি? ঈশান আহমেদ অনিক। সো কিউট নাম। নামের ভিতর কেমন একটা কিউটনেস ভাব আছে। তাহলে দেখতে কতটা সুন্দর হবে? জান্নাতের ভেতরে একটা ভালো লাগা কাজ করছিল। কথা বলতে বলতে ওরা বাসার সামনে চলে আসে। এরপর জান্নাতকে নামিয়ে দিয়ে নীলা বাসায় চলে যায়। এভাবে পরের দিন ঈশান একটা কালো গোলাপের তোড়া এনে ওর সাথে কিছু চকলেট জান্নাতের টেবিলের উপর রেখে জান্নাত অফিসে আসার সময় সরে যায়। ও ক্যাবিনে আসতে দেখতে পায় আগের দিনের মতো আরো কিছু ক্যাডবেরি চকলেট আর কিছু কালো গোলাপ। চকলেটগুলো ওর খুব পছন্দের। জান্নাত একটা মুচকি হাসি দিয়ে তারপর আগের দিনের মতো আবার ফুলগুলো পাশে রেখে দেয়। আর ঈশান বুঝতে পারে ফুলগুলো আজকেও পছন্দ হয়নি। চকলেটগুলো থেকে একটা নিয়ে খেতে শুরু করে আর ভাবছিল, কে আমার সাথে এইভাবে লুকোচুরি করছে বুঝতেই তো পারছি না। কালকে একবার লাল গোলাপ রেখে গেল, আজকে আবার কালো গোলাপ। কিন্তু আমার পছন্দের সাদা গোলাপটা তো একবারও রাখলো না। আর কেই বা এমন করছে? তাহলে কি
যে আমার দিকে প্রতিদিন তাকিয়ে থাকে সে নয় তো? এইসব আমি কি ভাবছি? আর ও কেন করবে? কথাগুলো ভেবে জান্নাত এবার আশেপাশে তাকায়। তখন ঈশান আড়ালে লুকিয়ে পড়ে, কারণ জান্নাতের ক্যাবিন থেকে দাঁড়িয়ে অফিসের আশেপাশে দেখা যায়। ঈশান এরপর একটা মুচকে হাসি দিয়ে চলে যায়। পরদিন সাদা গোলাপ আর কাচের চুড়ি এনে জান্নাতের টেবিলের উপর রাখে, যে চুড়িগুলো ওর খুব পছন্দের। জান্নাত ক্যাবিনে ঢুকতেই আড়ালে লুকিয়ে ওকে দেখতে থাকে। জান্নাত চুড়িগুলো দেখে অনেকটা খুশি হয়, যেটাতে নিমিষে ওর মুখের মধ্যে একটা আনন্দের ছাপ দেখা যায়। চুড়িগুলো দেখে ওর মুখ দিকে বেরিয়ে আসে। ওয়াও, সো কিউট। জান্নাত তৎক্ষণাৎ চুড়িগুলো হাতে পরে নিয়ে তারপর নিজেই দেখতে থাকে। এরপর যখন ফুলগুলোর উপর নজর পড়ে, আগের দিনের মতো ফুলগুলো হাতে নিয়ে এরপর ধরে অনেকটা ঘ্রাণ নিতে থাকে। ঈশান বুঝতে পারে যে জান্নাতের সাদা গোলাপগুলো খুব পছন্দের। ঈশান এবার এটা মুচকি হাসি দিয়ে ওর বুকের বাঁ পাশটায় হাত রাখে আর বলতে শুরু করে, এই তো বেবি, তোমার পছন্দটা আমি জেনে ফেলেছি। টেনশন নিও না, এখন থেকে তোমাকে রোজ কিছু না কিছু গিফট করে চমকে দিব। আর আমাকে নিয়ে ভাবার জন্য তোমাকে বাধ্য করব। তুমি আমাকে ভালোবাসবেই। কে আমার সাথে এমনভাবে লুকিয়ে লুকিয়ে মজা নিচ্ছে? লোকটা হয়তো আমাকে পছন্দ করে, তাই প্রত্যেক দিন এভাবে আমাকে কিছু না কিছু গিফট করছে আর আড়াল থেকে আমাকে দেখছে। কিন্তু কাউকেই তো তেমন সন্দেহ হচ্ছে না, শুধু ওই পিয়নটাকে ছাড়া। আবার ওকে জিজ্ঞেস করলেও কিছু বলে না। তাছাড়া ও যেন কেমন করে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটাতে মনে হয় ও হয়তো আমাকে পছন্দ করে। কী সব ভাবছি, কিছু না জেনে না শুনে উল্টাপাল্টা এসব ভাবা ঠিক নয়। এভাবে দেখতে দেখতে কেটে গেছে একটা মাস। আর একটা মাসে ঈশান জান্নাতের পছন্দের সবকিছু ওকে লুকিয়ে লুকিয়ে গিফট করেছে। যেগুলো জান্নাতের পছন্দ সেগুলো নিয়েছে, আর যেগুলো পছন্দ নয় সেগুলো ওর ক্যাবিনে রেখে দিয়েছে। কিন্তু পরের দিন এসে সেগুলো আর পায়নি। জান্নাত বুঝতে পেরেছে ওকে আড়াল থেকে কেউ ভালোবাসে, যার জন্য ওকে এভাবে এত গিফট দিয়ে যাচ্ছে। ঈশানের এতদিনে জানা হয়ে গেছে জান্নাতের কি অপছন্দ আর পছন্দ, তাই সময় আসবে ওর সামনে সেটাই করার চেষ্টা করে, আর ওর দৃষ্টি আসার চেষ্টা করে, ওর দৃষ্টিতে আসার চেষ্টা করে। জান্নাতও একটা মাস খেয়াল করেছে ওদের অফিসের পিয়ন কেমন, যেন ওর সব পছন্দ অপছন্দ সম্পর্কে জানে। তাই সব সময় ও যেটা পছন্দ করে না সেটা করে না, আর যেটা পছন্দ করে সেটাই করে। আগের থেকে কেমন যেন অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে থাকে। ওর চাওয়াতে জান্নাত একটা অদ্ভুত মায়া দেখেছে, যে মায়াতে ডুবে যাচ্ছিল। কিন্তু পরক্ষণেই আবার ওদের অফিসের বসের কথা ভেবে জান্নাত ওর থেকে ভাবনাটা ফিরিয়ে নেয়। কিন্তু জান্নাত জানে না যে ওই এই অফিসের বস। যদি জানতো তাহলে হয়তো ও নিজে থেকে অফিসের বসকে প্রপোজ করতো। জান্নাত বেশ কয়েকবার ঈশানকে সন্দেহ করে ওকে যে সেটা ম্যানেজারের কাছে জানতে চেয়েছে, কিন্তু ঈশান ম্যানেজারকে বারণ করে দিয়েছিল, তাই ম্যানেজার ওকে বলেনি ওইটা ওদের বস। আর নীলা এর মধ্যে ওনাকে নিয়ে অনেক প্রশংসা করেছেন, যার জন্য জান্নাত বসের প্রেমে পড়তে বাধ্য হয়েছে। তো এখন জান্নাতের চিন্তা ভাবনাগুলো আরো বেড়ে গিয়েছে ওদের বসের জন্য। কিন্তু ও এই একটা মাসের বেশি সময় ধরে বসকে অনেক দেখার চেষ্টা করেছে, কিন্তু বস ওর থেকে লুকিয়ে গেছে। কারণ ঈশান চায় জান্নাত ওকে অফিসের বস নয়, বরং পিয়ন হওয়াতেই ভালোবাসুক। কিন্তু জান্নাত তেমন ভাবে ঈশানের দিকে দৃষ্টি দিচ্ছে না, কারণ জান্নাত ওকে পিএন ভাবে। আর তাছাড়া ও প্রথমবার যখন শুনেছে ওদের এত হ্যান্ডসাম আর গুড লুকিং, সে কথাগুলো শুনে জান্নাতের বসের প্রেমে পড়ে গেছে। এর মাঝে জান্নাত বেশ কয়েকবার ঈশানকে অর্থাৎ বসকে দেখার চেষ্টা করলেও ঈশান ওর থেকে লুকিয়ে গেছে। ঈশান এখন আর পারছিল না জান্নাতকে ছেড়ে দূরে থাকতে, তাই ও সিদ্ধান্ত নিয়েছে জান্নাতকে প্রপোজ করবে। কিন্তু তার আগে ওকে একটু ইমপ্রেস করার চেষ্টা করবে। ঈশান খোঁজখবর নিয়ে জানতে পেরেছে যে সামনে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে জান্নাতের জন্মদিন। ঈশান ভেবেছে ওই দিনই ওকে প্রপোজ করবে। জান্নাত বেশ করে খেয়াল করেছে যে অফিসের পিয়ন অর্থাৎ ঈশান ওকে লুকিয়ে লুকিয়ে দেখে, কিন্তু কেন দেখে সেটা জান্নাত বুঝতে পারে না। ও ভাবে ওকে পছন্দ করে, তাই পিয়ন দেখে জান্নাতকে গুরুত্ব দেয় না। আমাদের সমাজে এমনটাই হয়। তাছাড়া কোনো অফিসের স্টাফ কোনো পিয়নকে ভালোবাসে বলে আমার মনে হয় না। আর তাছাড়া আমাদের সমাজে এমনটাই হচ্ছে, তাই সেজন্যই হয়তো জান্নাত ওর দিকে নজর দেয় না। মাঝে মধ্যে ঈশানকে নিয়ে ভাবে, কিন্তু আবার ওর বসের কথা ভেবে ঈশানের ভাবনার চিন্তাটা মাথাটাকে ঝেড়ে ফেলে দেয়। অন্যদিকে জান্নাত যতই বসের কথা শুনছে ততই ওনার প্রেমে পড়ে যাচ্ছে।
কিন্তু ওনাকে দেখতে পাচ্ছে না দেখে ও এক প্রকার উতলা হয়ে গেছে। জান্নাত পাচ্ছিল না ওর কাছে ছুটে যেয়ে ওকে জড়িয়ে ধরতে। ঈশান এর মাঝে জান্নাতের অনেকটা নজরে আসার চেষ্টা করেছে, আর জান্নাত ততই ওকে অদ্ভুতভাবে দেখেছে আর ওর কথা ভেবেছে, কিন্তু সেটা প্রকাশ করেনি। তো জান্নাতের বার্থডে দিন রাত 12টার পর ওর বাসায় গিয়ে ওকে উইশ করবে। প্ল্যান মাফিক রাতে ঈশান 11:30টার দিকে জান্নাতের বাসার সামনে চলে যায়। এরপর ব্যালকনি দিয়ে জান্নাতের রুমে প্রবেশ করে। এসে দেখে জান্নাত ঘুমোচ্ছে। বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে দিয়ে টেডি বিয়ার হাত পা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ঈশান জান্নাতের পাশে গিয়ে বসে ওর মুখের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে তারপর বলতে শুরু করে, হাই রে আমার রাজকুমারী, এরকম পাগলি মেয়েকে আমি কখনো দেখিনি। এত বড় হয়ে গেছে আর এখনো টেডি বিয়ার নিয়ে জড়িয়ে ধরে ঘুমায়। 2 দিন পরে আমার বাবার আম্মু হবে, সেদিকে তোমার একটু খেয়াল নেই। এত দুষ্টু কেন বলো তো? তোমাকে ঘুমন্ত অবস্থায় যে কতটা কিউট আর সুইট লাগছে সেটা তুমি যদি জানতে, তাহলে আমার থেকে এতটা দূরে থাকতে না। কি করে পারছি আমি এতগুলো দিন তোমার থেকে দূরে থাকতে বলো তো? আমার তো তোমাকে কাছে টেনে নিয়ে বুকের সাথে জড়িয়ে নিতে ইচ্ছে করে, কিন্তু পারছি না। তুমি তো আমাকে সেই সুযোগটা দিচ্ছ না। কিন্তু আমি তোমাকে কালকে অনেক বড় একটা সারপ্রাইজ দিব, যার জন্য তুমি আমাকে ভালোবাসতে বাধ্য হবে। এক দৃষ্টিতে তাকিয়ে জান্নাতকে দেখছিল, আর এর মাঝে বাতাসে জান্নাতের চুলগুলো বারবার ওর মুখের উপর এসে পড়ছিল। এর জন্য ঈশানের ইচ্ছে করছিল জান্নাতের চুলগুলো ওর কানের পাশে গুঁজে দিতে। তাই ইচ্ছেটাকে দমিয়ে না রেখে এবার হাত দিয়ে ঈশান জান্নাতের চুলগুলো কানের পিছনে গুঁজে দেয়। তাতে জান্নাত একটু নড়ে চড়ে ওঠে। ঈশান ঘন্টাখানেক ওর পাশে বসে থেকে দেখে তারপর যখন চলে যাবে তখন ওর কপালে একটা ভালোবাসার পরশ দিতে জান্নাতের দিকে ঝুঁকে কপালে যখন কিস করতে যাবে, হঠাৎ করেই জান্নাত নড়ে চড়ে উঠে, যেটাতে ঈশানের ঠোঁটের সাথে জান্নাতের ঠোঁট দুটো লেগে অনিচ্ছাকৃত কিস হয়ে যায়, যার জন্য ঈশানের নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছিল। তারপরও নিজেকে স্বাভাবিক করে জান্নাতের কপালে একটা চুমু দিয়ে তারপর উঠে ব্যালকনি দিয়ে নেমে বাসায় চলে যায়। ভোরবেলা উঠে জান্নাত খেয়াল করলো ওর বিছানার উপর অনেকগুলো গিফট বক্স রাখা। জান্নাত বুঝতে পারছিল না কোনটা রেখে কোনটা খুলবে, কিন্তু গিফটগুলো কে দিল সেটাও ভেবে পাচ্ছিল না। এবার জান্নাত খেয়াল করে দেখে গিফটের নিচে একটা কাগজ রাখা, ওদের কিছু লেখা আছে। তাই হাতে নিয়ে পড়তে শুরু করে জান্নাত। জান্নাত, আজকে তোমাকে এতটা সুন্দর লাগছে যে তোমাকে দেখে আমার নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছিল। ইচ্ছে করছিল তোমাকে অনেক আদর করি, কিন্তু তারপরে আমি নিজেকে সংযত রেখে তোমার গায়ে টাচ করেছিলাম না। কিন্তু অনিচ্ছাকৃত তোমার ঠোঁটের সাথে একটা কিস হয়ে গেছে, যার জন্য আমার নিজের ভিতর অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল। এই প্রথম কোনো মেয়েকে আমি টাচ করলাম, তাও আবার এত কাছ থেকে। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। যদি জানতে তাহলে এইভাবে আর দূরে থাকতে পারতে না। আজকে তোমার জন্য অফিসে একটা সারপ্রাইজ আছে। তুমি অফিসে আসার পর সময় পেলে একবার ছাদে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। চিঠিটা পড়ে জান্নাত এবার গিফটগুলোর দিকে তাকায় আর বারবার চিঠিটার দিকে তাকায়। ও ভেবে পাচ্ছিল না এই চিঠিটা ওকে কে দিল। এরপর বেশ কিছুক্ষণ ধরে ভাবার পর ভাবনা চিন্তাটা বাদ দিয়ে গিফটগুলো খুলতে লাগলো। গিফটগুলোর সব ওর পছন্দের ছিল। শেষ পর্যায়ে জানা দেখলো ওর পছন্দের একটা ডায়মন্ডের রিং, যেটা থেকে জানা তৎক্ষণাৎ হাতে পরে নিয়ে বারবার দেখতে লাগলো। রিংটা এত পছন্দ হয়েছিল যার জন্য পরে মুখে খুশির ছাপ ফুটে উঠেছিল। জান্নাত শেষ যে বক্সটা খুলে সেই বক্সটাতে ছিল ওর পছন্দের একটা গোল্ডেন কালারের উপর কাজ করা লেহেঙ্গা, যেটা জান্নাত খুব পছন্দের। জান্নাত ভেবে পাচ্ছিল না এগুলো কে দিয়েছে, কিন্তু যে দিয়েছে সে আজকে রাতে বাসায় এসে ওর বার্থডের জন্য উইশ করেছে, আর আজকে নাকি অনেক বড় সারপ্রাইজ দেবে, অনেক বড় একটা সারপ্রাইজ। যেটা ভেবে জান্নাতের ভিতর খুব এক্সাইটমেন্ট কাজ করছিল ছেলেটাকে দেখার জন্য। জান্নাত এবার কনফার্ম হয়ে গেছে ছেলেটা ওকে সত্যি অনেক ভালোবাসে, যার জন্য ওকে এভাবে সময় অসময় সারপ্রাইজ করে। কিন্তু জান্নাত ছেলেটাকে একবারও দেখেনি। জান্নাত সেদিনের মতো রেডি হয়ে তাড়াহুড়ো করে অফিসে চলে যায়, আর যাওয়ার সময় নীলাকে সব খুলে বলে। সব শোনার পর নীলা বলতে শুরু করে, আমি শিওর ওই ছেলেটা আর কেউ না, আমাদের অফিসের পিয়ন। কারণ তুই আগেও ওর সম্পর্কে যেটা বলেছিস সেটাতে সব কিছুই মিলে যাচ্ছে। এছাড়া তোর বাসার ঠিকানা আর কেউ জানবে না, কারণ অফিসে তোর সব কাগজপত্র আছে, সেখান থেকেই হয়তো জেনেছে। তুই কি সব উল্টাপাল্টা বলিস? আর এগুলো এতগুলো টাকা কোথা থেকে পাবে? সে যে এমন একটা ডায়মন্ডের রিং গিফট করবে, আর তাছাড়া সবগুলো জিনিস এত দামি, যেটাতে বোঝা যাচ্ছিল ও খুব বড় লোক হবে।
আর অফিসের পিয়ন এতগুলো টাকা কোথায় পাবে আমাকে গিফট করার জন্য? হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ওইটা অফিসের পিওনই হবে। সব সময় তুই উল্টাপাল্টা ভাবিস। এবার বকবক না করে একটু চুপ থাকতো। আমি টেনশনে মরে যাচ্ছি। ছেলেটাকে হতে পারে, আর তুই আমার টেনশনটাকে আরো বাড়িয়ে দিচ্ছিস। ওরা কথা বলতে বলতে অফিসে চলে আসে। দুজনে অফিসের ভিতরে গিয়ে খেয়াল করে সারা অফিস খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু কেন সাজানো হয়েছে ওরা বুঝতে পারছিল না। তো জান্নাত একটু এগিয়ে যেতেই সবাই জান্নাতকে উইশ করতে শুরু করে, যেটা দেখে জান্নাত বেশ অবাক হয় আর অনেক খুশি হয়। তারপর একে একে সবাই এসে জান্নাতকে উইশ করে গিফট দিয়ে যায়, যেটাতে জান্নাত আরো খুশি হয়। এক পর্যায়ে জান্নাত খেয়াল করলো সবাই এখানে আছে কিন্তু অফিসের পিয়নটা নেই, যেটা দেখে জান্নাত বেশ ভাবছিল। এবার ম্যানেজার ওর দিকে এগিয়ে আসে আর ওকে বলে, মিস জান্নাত, চলুন কেক কাটবেন। ম্যানেজারের কথায় জান্নাত কেকটা সামনে গিয়ে তারপর কেকটা কেটে নীলাকে খাইয়ে দেয় আর নীলা ওকে খাইয়ে দেয়। এর মাঝে জান্নাতের বারবার মনে হচ্ছিল, সবাইকে দেখলাম কিন্তু অফিসের পিয়নকে তো দেখছি না। তাহলে কি নীলার কথাই ঠিক? ওই কি আমাকে ভালোবাসে আর সবটা ওই করছে? কিন্তু সেটা কি করে সম্ভব? ও হয়তো আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আমাকে যে ভালোবাসে সেটা তো কখনো বলেনি। আর তাছাড়া তাকিয়ে থাকাতেই তো বোঝা যায় না কেউ কাউকে ভালোবাসে। জান্নাত ভাবনায় বিভোর ছিল। এবার নীলা ওকে বলে, কি রে, কি এত ভাবছিস? নীলার কথা জান্নাতের ঘোর কাটাতেই জান্নাত ওকে বলে, শোন, আমি একটা কথা ভাবছি। বাই এনি চান্স তুই ওই ছেলেটার কথা ভাবছিস না তো? নীলার এমন কথা শুনে জান্নাত তৎক্ষণাৎ ওই গিফটগুলোর কথা মনে পড়ে যায় আর চিঠিটার কথা মনে পড়তেই ও ভাবে ছেলেটা তো ওকে দেখা করতে বলেছিল। জান্নাত তৎক্ষণাৎ নীলাকে বলে, তুই থাক, আমি একটু আসছি। কথাটা বলেই জানাচ্ছে সেখান থেকে তৎক্ষণাৎ দৌড়ে ছাদের দিকে যেতে লাগলো। সবাই ওর দিকে তাকিয়ে তাকিয়ে রইল আর ম্যানেজার বুঝতে পারছিল এখন কি হতে যাচ্ছে, তাই উনি একটা মুচকি হাসি দিয়ে তারপর সবাইকে যার যার মতো করে কাজে যেতে পারে। জান্নাত ভেতরে এক্সাইটমেন্ট কাজ করছিল, কেউ ওকে ভালোবাসে সেটা দেখার জন্য। তাই ও ভুলে গিয়েছে ওদের অফিসে লিফটে বলে কিছু একটা আছে। ও দৌড়ে 10 তলার উপর সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। এরপর উপরে ছাদে আসতেও খেয়াল করে ছাদকে অনেক সুন্দর করে সাজানো, যেটা দেখে জান্নাত অনেক অবাক হয় আর খেয়াল করে ওর থেকে কিছুটা দূরে কেউ একজন উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। ওর মুখটা দেখা যাচ্ছিল না। এবার জান্নাত ভাবতে শুরু করে, এই কি সে যে আমাকে দূর থেকে ভালোবাসতো আর এমনভাবে অদ্ভুতভাবে ভালোবেসে এত সুন্দর করে আমাকে ওর প্রতি ভাবতে বাধ্য করেছে? হ্যাঁ, এই হবে। ওর কথাতে তো সেটাই বোঝা গেছে, কিন্তু ওভাবে উল্টো দিকে ঘুরে আছে কেন? ওকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। ছেলেটাকে কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না। এমন হাজার প্রশ্ন জান্নাতের মাঝে কাজ করছে। একটা পর্যায়ে জান্নাত গুটি গুটি পায়ে ছেলেটার দিকে এগিয়ে যায়। ওর কাছে যেতেই এবার ঈশান বুঝতে পারে যে জান্নাত ওর কাছে এসে গেছে। জান্নাত এবার ভয়ের কাছে গিয়ে ওকে বলতে শুরু করে, কে আপনি? আর আমাকে এভাবে এখানে কেন ডেকেছেন? কেন? সবগুলো গিফট আপনি দিয়েছেন, তাই তো? আর কালকে রাত্রে আপনি আমার পাশে গিয়েছিলেন। আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু সেটা এভাবে জানানোর কি আছে? এভাবে আর কতদিন লুকোচুরি করবেন বলুন তো? লুকোচুরিটা আজকে শেষ করার জন্যই তো তোমাকে এখানে ডেকেছি। আর তোমারই এত দেখার ইচ্ছে আমাকে জানতাম না। অদ্ভুত তো, দেখার ইচ্ছা থাকবে না? আপনি এভাবে লুকোচুরি করে যাচ্ছেন আর আপনাকে নিয়ে ভাবতে বাধ্য করছেন, তাই তো আপনাকে দেখতে ইচ্ছে করবে। তার মানে তুমি আমাকে নিয়ে একটু হলেও ভেবেছ আর আমাকে একটু হলেও ভালোবাসো, তাই না? আজও আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? আপনাকে নিয়ে ভাবি তার মানে এই না যে আপনাকে ভালোবাসতে হবে বা আপনাকে ভালোবাসি। আর আপনি ওই দিকে ঘুরে আছেন কেন? আমার দিকে ফিরুন। হ্যাঁ, সেটা তো করবোই, কিন্তু আগে বলো তো তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না, নাকি একটু হলেও বাসো? আপনাকে কখনো দেখিনি, আপনার বিষয়ে কোনো কিছুই জানি না, তাহলে আপনাকে ভালোবাসতে যাব কেন? কি অদ্ভুত ধরনের লোক আপনি। ভালোবাসি তো, তাই এরকম অদ্ভুত মনে হচ্ছে।
দেখুন, আপনি আমার দিকে ফিরুন। ওই দিকে ঘুরে কথা বলছেন কেন? আমার দিকে ঘুরুন, না হলে কিন্তু আমি চলে যাব। ওকে, ঘুরছি। কথাটা বলেই ঈশান এবার জান্নাতের দিকে ঘুরে যেটা দেখে, জান্নাত স্তব্ধ হয়ে যায়। এটা আর কেউ নয়, ওদের অফিসের পিয়ন। জান্নাতের দিকে তাকিয়ে হা করে রইল। ঈশান তখন ওর সামনে হাঁটু গেড়ে বসে। এরপর একটা গোলাপ এগিয়ে নিয়ে বলতে শুরু করে। জান্নাত, অফিসে যেদিন প্রথম তোমাকে দেখেছি আর তোমার সাথে যখন ধাক্কা লেগেছে, তখন আমি তোমাকে প্রথম টাচ করেছি। তখনই আমার মধ্যে ভালোবাসার প্রথম ফিলিংসটা হয়েছে। যখন তোমার ভয়ের তো মুখের দিকে তাকিয়েছিলাম, তখন বুঝতে পেরেছি তোমার মধ্যে কেমন যেন অদ্ভুত একটা মায়া আছে, যার জন্য আমাকে তোমার কাছে টানে। এরপর দেখতে দেখতে তোমাকে আরো আস্তে আস্তে ভালোবেসে ফেলি, কিন্তু সেটা বলতে চাইছিলাম না। আমি চাইছিলাম তুমি আমাকে না দেখেই ভালোবাসো, কিন্তু আমি চাইলেও হয়তো সেটা হচ্ছিল না। আমি তোমাকে তাই আমাকে নিয়ে ভাবানোর জন্য তোমাকে তোমার পছন্দের জিনিসগুলো গিফট করেছি। জান্নাত, তোমাকে প্রথম দেখাতে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ জান্নাত, আই লাভ ইউ সো মাচ। আমি সারাটা জীবন তোমার হাত ধরে চলতে চাই। তুমি কি তোমার হাতটা আমাকে ধরার একটাবার সুযোগ দেবে? তোমার পাশে চলার মতো সুযোগ দিবে? দিবে কি তোমাকে ভালোবাসার মতো সুযোগ? কথা দিচ্ছি, আমি তোমাকে সারাটা জীবন নিজের বুকে আগলে রাখবো। ঈশানের এমন কথা শুনে জান্নাত কিচ্ছু বলতে পারছিল না। ও ভাবতেও পারেনি ওদের অফিসের পিয়ন ওকে এভাবে প্রপোজ করবে। অনেক ছেলে ওকে প্রপোজ করেছে, কিন্তু তারা সবাই বড়লোক ভাবে ছেলে ছিল। কিন্তু আজকে সামান্য একজন অফিসের পিয়ন এভাবে প্রপোজ করবে, সেটা ওর কল্পনার বাইরে ছিল। ওকে চুপ করে থাকতে দেখে ঈশান বলতে শুরু করলো। কি হলো জান্নাত, তুমি কথা বলছো না কেন? তুমি কি সত্যি তাহলে আমাকে ভালোবাসো না? প্লিজ জান্নাত, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছি, আর সেটা হলো তুমি। একটা বার আমাকে ভালোবেসে দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসবো। জান্নাত এবার বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করে। কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কিন্তু কেন? আমি অফিসের পিয়ন বলে? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। তাই আপনাকে ভালোবাসাটা আমার পক্ষে সম্ভব নয়। না, আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো না। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, না ভালোবাসার কারণটা কি? এটাই যে আমি তোমার অফিসের পিয়ন, আমি একটা গরিব ছেলে, সেজন্য তুমি আমাকে ভালোবাসতে চাইছো না, এটাই তো? বললাম তো, আমি অন্য একজনকে ভালোবাসি। আর কাকে ভালোবাসি না বাসি সেটা আপনাকে বলতে হবে কেন? আমি তো বললাম আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়। তাই আপনি আমাকে ভুলিয়ে যান, আর দ্বিতীয়বার আমার সামনে আসবেন না। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনি আমাকে এভাবে প্রপোজ করবেন। আমি ভালো করেই বুঝতে পারছি, আমিও তো একজন পিয়ন, আর তোমার থেকে আমার স্ট্যাটাসটা ছোট, সেই জন্য তুমি আমাকে ভালোবাসতে চাইছো না, তাই তো? দেখো জান্নাত, ভালোবাসা কোনো স্ট্যাটাস, টাকা পয়সা আর মুখ দেখে নয়, মন থেকে হয়। আর তাছাড়া তুমি কাকে এমন ভালোবাসো বলো তো, যে আমার থেকে সুন্দর? আমি কি দেখতে কম সুন্দর বলো? হ্যান্ডসাম আমাকে লাগে না? ওফ, আপনি কি পাগল নাকি? আমি তো বলছি আমি অন্য একজনকে ভালোবাসি, আর সেটা আপনাকে বলতে হবে কেন? হ্যাঁ, কারণ আমি জানতে চাই, আমি যাকে এতটা ভালোবাসি, সেই ভালোবাসার মানুষটা অন্য কাকে এমন ভালোবাসে, যার জন্য আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছে। প্লিজ জান্নাত, কাকে ভালোবাসো বলো? তুমি আমাকে ভালোবাসো না, তার জন্য আমি জোর করবো না, তবুও বলো তুমি কাকে ভালোবাসো? বেশ কিছুক্ষণ জান্নাতকে জোরাজুরি করার পর এবার জান্নাত চিৎকার করে বলতে শুরু করলো। আমি আমার অফিসের বসকে ভালোবাসি। হয়েছে? ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, ভাবতে লাগলো। যাক, জান্নাত অন্য কাউকে নয়, আমাকেই ভালোবাসে, কিন্তু আমাকে তো কখনো দেখেনি, আর আমিও কখনো বস সেজে ওর সামনে কখনো আসিও নি, তাহলেও আমাকে ভালোবাসে কিভাবে? কথাগুলো ভেবে ঈশান জান্নাতকে বলল। কিন্তু তুমি কি তোমার বসকে কখনো দেখেছো? না, দেখিনি। যাকে দেখোইনি তাকে এতটা ভালোবাসে ফেললে কিভাবে পারলে? আমি কি এই কয়েকদিনে তোমার মনে একটু জায়গা করে নিতে পারিনি যে তুমি আমাকে ভালোবাসো না? আপনাকে কতবার বলতে হবে আমি আপনাকে ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না? কথাগুলো বলেই জান্নাত চলে যেতে গেলে এবার ঈশান ভাবে। ও তো আমাকেই ভালোবাসে, তাহলে ওকে একবার নিজের কাছে টেনে নেই,
ও আমার স্পর্শগুলো পেয়ে যদি আমাকে ফিল করতে পারে তাহলে হয়তো আমার ভালোবাসাটা বুঝতে পারবে। কথাগুলো ভেবে ঈশান এবার উঠে দাঁড়ায়। তারপর হঠাৎ করেই জান্নাতের হাত ধরে হ্যাঁচকা টান দেয়। তখন জান্নাত তাল সামলাতে না পেরে ঈশানের বুকের ওপর পড়ে আর ঈশান দুই হাতে জান্নাতের কোমর জড়িয়ে ধরে। তখন জান্নাত অবাক করা দৃষ্টিতে ঈশানের চোখের দিকে দেখতে থাকে, যেটা ওকে একটা ঘোরের মধ্যে ফেলছিল। ঈশানের চোখের দিকে তাকিয়ে জান্নাত ভাবছিল, এই ছেলেটার মাঝে কি এমন আছে যেটাতে সব সময় ওর কাছে আমাকে টানি? ওর চোখে কেমন যেন অদ্ভুত একটা মায়া আছে, যে মায়াতে আমি বারবার হারিয়ে যেতে পারি। জান্নাত কথাগুলো ভাবছিল আর ঈশানকে ঈশানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। এবার বাতাসে বারবার জান্নাতের চুলগুলো ওর মুখের উপর এসে পড়ছিল। ঈশান সেগুলো ফুদিয়ে সরিয়ে দিলে তৎক্ষণাৎ জান্নাত চোখগুলো বন্ধ করে নিল। তখন অদ্ভুত একটা সৌন্দর্য এসে ওর মুখে ভিড় করেছিল। ঈশান একটা মুচকি হাসি দেয়। এরপর হঠাৎ করে জান্নাতের কপালে একটা কিসি দিয়ে দেয়, যেটাতে জান্নাত চোখ মেরে ওর দিকে তাকিয়ে চোখগুলো বড় বড় করে ফেলে। ঈশান জান্নাতের এক মুখের পাশে একটা হাত দিয়ে তারপর ওর মুখের দিকে নিজের ঠোঁটগুলো এগোতে গেলে জান্নাত ওকে বাধা দেয়। তখন ঈশান জান্নাতের হাতটা সরিয়ে দেয়। জান্নাত আর কোনো উপায় না পেয়ে তৎক্ষণাৎ এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে ওর মুখে দুটো থাপড় মেরে দেয়। আর ঈশান গালে হাত দিয়ে ওর দিকে তাকায়। তখন জান্নাত বলতে শুরু করে, লম্পট ছেলে কথাকার, তোর কত বড় সাহস, তুই আমাকে টাচ করিস? তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না, তারপরেও তুই আমাকে টাচ করছিস? তোদের মতো ছেলেদের জন্য মেয়েদের এভাবে অবহেলিত হয়। লুচ্চাত ছেলে কোথাকার! আমি তোকে বলেছি আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, তারপরেও তুই আমাকে কেন কাছে আসার চেষ্টা করিস আমার? এরপর যেন আমি তোকে আর এই অফিসে না দেখতে পাই, তাহলে কিন্তু আমি বসের কাছে তোর নামে কমপ্লেন করতে বাধ্য হব। আর ফের তুই আমাকে এইসব ভালোবাসার কথা বলতে আসবি না। কথাগুলো বলে এবার জান্নাত চলে যেতে গেলে ঈশান বলতে শুরু করে, দাঁড়াও, তুমি শুনে যাও। আজকে হয়তো আমার টাকা পয়সা নেই দেখে তুমি আমাকে ভালোবাসছো না, তোমার অফিসের বসের টাকা পয়সা আছে, চেহারা আছে, তাই তুমি ওকেই ভালোবাসো, তাই তো? কিন্তু আমিও তোমাকে বলে রাখছি, তুমি যখন জানতে পারবে ওই বসকে আর ওনাকে দেখবে, তখন তোমার সব ধারণার পাল্টে যাবে। তুমি আমাকে ভালোবাসো না তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমি গরিব তাই বলে তুমি আমাকে এভাবে দূরে সরিয়ে দিলে, তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আসলে আমি বুঝতে পারিনি যে গরিবদের ভালোবাসতে নেই। আমি একজন সামান্য পিয়ন আর তুমি অফিসের সুন্দরী একজন স্টাফ। তোমার স্ট্যাটাসটা একটু বড়, তাই তুমি আমাকে ভালোবাসতে পারছো না। কিন্তু ভালোবাসা তো কখনো স্ট্যাটাস দেখে হয় না, মন থেকে হয়। একদিন তুমিও আমাকে ভালোবাসবে, কিন্তু সেদিন আফসোস করলেও আর আমাকে পাবে না। আফসোস তোর জন্য? তুই কে যে তোকে এত ভালোবাসতে যাব? আর আমি তোকে বলছি না যে আমি অফিসের বসকে ভালোবাসি, তাহলে তোকে ভালোবাসতে যাব কেন? এই কথাগুলো দ্বিতীয়বার আর আমার সামনে বলতে আসবি না। কথাটা বলেই জান্নাত সেখান থেকে তৎক্ষণাৎ চলে যায়। এরপর ঈশান সেখানে বেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থেকে ভাবে, যেটা ভেবেছিলাম তুই সেটাই করলি। তুমি আমাকে নয়, আমার টাকা পয়সাকে ভালোবেসেছো। আর 10 জনের মতো তুমিও সেটাই হলে, যেটা আমি ভেবেছিলাম। এই জন্যেই আমি কাউকে ভালোবাসতাম না, কিন্তু একবার যখন তোমাকে ভালোবেসেছি তখন তোমাকে নিজের করেই নেব। তো সেদিনের মতোই ঈশান বাসায় চলে যায় আর ভাবতে থাকে জান্নাতকে কি করে নিজের করে নেবে। তাহলে কি ওর সামনে যাব? না না, এত তাড়াতাড়ি ওর সামনে যাওয়া যাবে না। আগে ওকে একটু ট্রাই করে দেখি ও আমার প্রেমে পড়েছে কিনা। তাছাড়া ও তো আমাকে না দেখেই ভালোবেসেছে। জান্নাত তো আগে থেকেই আমাকে ভালোবাসতো, কিন্তু ও তো সেদিনই অফিসে প্রথম আসলো। তাহলে আমার কথা শুনবে কোথা থেকে? আমি ওকে প্রথম ভালোবেসেছি। এর পরের দিন ঈশান অফিসে চলে যায়। তারপর অফিসে গিয়ে জান্নাতের জন্য অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে জান্নাত অফিসে আসলে আজকে আর ঈশানকে কোথাও দেখতে পায় না। এরপর ভাবে হয়তো কালকে ওকে ওইভাবে ফিরিয়ে দেওয়াতে আর বসের কথা বলাতেও চাকরিটা ছেড়ে দিয়েছে। যেটা ভেবে নিমেষের মধ্যে জান্নাতের মুখে হাসি ফুটে ওঠে। তো জান্নাত ক্যাবিনে গিয়ে কাজ করতে থাকে। এর মাঝে ঈশানের খুব করে ইচ্ছা হচ্ছিল জান্নাতকে দেখার জন্য, তাই থাকতে না পেরে জান্নাতের রুমের সামনে এসে ওকে ঢুকতে দেখে জান্নাত দাঁড়িয়ে যায় আর বলতে শুরু করে, তুই? হ্যাঁ আমি। তাতে কি হয়েছে?
আমাকে দেখে মনে হয় চমকে গেলে। তুমি কি ভেবেছিলে তুমি আমাকে একবার না করে দিলে আমি তোমাকে ভালোবাসবো না? ম্যাডাম, আমি তোমাকে ভালোবেসেছি, তাই তুমি আমাকে যতবার ফিরিয়ে দিবে আমি বারবার তোমার কাছে আসবো। ভালোবাসাটা এত সহজে ভুলে যাওয়া যায় না যে তুমি বললেই আমি ভুলে যাব। এবার ঈশান জান্নাতের কাছে এগিয়ে আসলে জান্নাত পেছনে থাকে, আর ঈশান আসার সময় ওর ক্যাবিনের দরজাটা লাগিয়ে দিয়ে আসছিল, যার কারণে জান্নাত এবার বুঝতে পারে ঈশান ওর সাথে কিছুটা করতে যাচ্ছে। তাই জান্নাত বলতে লাগলো, একদম আমার দিকে এগোবি না, তাহলে কিন্তু আমি চিৎকার করব। প্লিজ তুমি কেবিন থেকে বের হয়ে যাও, একদম আমার কাছে আসবে না। ঈশান একটা মুচকি হাসি দিয়ে ওর দিকে এগুতে এগুতে বলে, এগুলি কি করবি শুনি? আমি কিন্তু চিৎকার করব। তো করো, কে বারণ করেছে? আমি কি তোমাকে না করেছি নাকি? ঈশানের কথা শুনে জান্নাত এবার ঘাবড়ে যায়। এরপর জান্নাত যখনই চিৎকার করতে যাবে তখনই ঈশান শুনে বুঝতে পেরে হঠাৎ করেই ওর একটা হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে ওর হাতে ওর মুখের পাশে রেখে ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দেয়। আর ঘটনার আকস্মিকতায় জান্নাতের চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হয়ে যায়। জান্নাত ঈশানকে সরানোর চেষ্টা করলে ঈশান ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরছিল। ঈশান পাগলের মতো জান্নাতের ঠোঁটে কিস করে যাচ্ছে, আর জান্নাত ততটাই ওর থেকে ছোটার জন্য চেষ্টা করছে। এক পর্যায়ে জান্নাতের দম বন্ধ হয়ে আসছিল, তখন ঈশান ওকে ছেড়ে দেয়। ছেড়ে দিতেই জান্নাত জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। এরপর ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে, এই, তোমার ঠোঁটগুলো অনেক মিষ্টি তো, আসো আরেকটি কিস করি। শয়তান ছেলে, তুই আমার ঠোঁটে কিস করেছিস? আজকে তো তোর হচ্ছে, আমি সব বসকে বলে দিব। জান্নাতের কথায় ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে, বলো, বারণ করেছি গে। তুমি যদি বসকে বলো তাহলে বস তো আর তোমাকে কখনোই ভালোবাসবে না। তুমি আর বসকে ভালোবাসো, তাহলে এসব কথা বললে বস তোমাকে আর কখনোই ভালোবাসবে না। ঈশানের কথায় জান্নাত এবার চুপসে গেল। তখন ও আবার বলতে শুরু করে, এখনো সময় আছে, বসকে ভুলে গিয়ে আমাকে ভালোবাসো, সেটা তো তোমার জন্যই ভালো হবে। আমি তো বলেছি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক সুখে রাখবো তোমাকে। তুই কে রে যে আমি তোকে ভালোবাসতে যাব? আর তোকে বলছি না তুই আমার সামনে আসবি না, কেন বারবার আমার সামনে আসিস? কারণ আমি তোমার হবু বর, তাই তোমার কাছে আসি। তোমাকে ভালোবাসি তো, তাই সেটা বুঝতে পারছো না। যখন বুঝতে পারবে না অনেক দেরি হয়ে যাবে। জান্নাত, এখনো সময় আছে, আমাকে একটাবার সুযোগ দাও, তোমাকে অনেক ভালোবাসবো। আমি কথা দিচ্ছি তোমাকে জীবনে কখনো কষ্ট পেতে দিব না। আমি বলছি না আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না, তারপরেও নির্লজ্জের ব্যাহের মতো কেন বারবার সামনে আসছো? এক্ষুনি বেরিয়ে যাও, না হলে আমি কিন্তু চিৎকার করব। ওকে ওকে, যাচ্ছি। এত রাগ করো কেন? তুমি কি জানো রাগ করলে তোমাকে কত সুন্দর লাগে? মনে হয় তোমাকে খেয়েই ফেলি। তুই যাবি? কথাটা বলেই জান্নাত একটা ফাইল ছুঁড়ে মারে ঈশানের দিকে। তৎক্ষণাৎ ঈশান সেখান থেকে সরে যায় আর তারপর রুম থেকে বেরিয়ে যায়। এভাবে দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে, আর ঈশান সময় অসময়ে জান্নাতের কাছে এসছে, ওকে নিজের করে কাছে টেনে নিয়েছে আর অনেক আদর করেছে। কিন্তু জান্নাত ওর আদরটা নিজ থেকে কখনোই চায়নি। জান্নাত খেয়াল করেছে ঈশান যখন কাছে আসে তখন ওর ভেতর কেমন যেন অদ্ভুত একটা ভালো লাগে কাজ করে, যেটা আগে কখনো হয়নি। আর এর মাঝে জান্নাত বসকে একবারও দেখতে পায়নি। জান্নাতের বসকে নিয়ে এখন ভাবতে পারে না, কারণ অফিসের পিয়ন অর্থাৎ এই শ্রাবণের বিষয়টা নিয়ে খুব ডিস্টার্ব। ঈশান সময় অসময় ওকে ভালোবাসির কথা বলে, ওর কাছে আসে, ওকে কাছে টেনে নেয়, যার জন্য জান্নাত অন্য কিছু নিয়ে ভাবতে পারছে না। জান্নাত ঈশানের হাত থেকে রেহাই পেতে চায়। দেখতে দেখতে আরো 15টা দিন কেটে গেছে, কিন্তু জান্নাত ঈশানের প্রেমে কোনো সাড়া দিচ্ছিল না। তাই ঈশান ঠিক করে ওর আম্মু আব্বুকে নিয়ে জান্নাতের বাসায় গিয়ে আগে বিয়েটা ঠিক করে আসবে, তারপর ওকে সারপ্রাইজ করবে। তাই ঈশান সেদিন অফিসে না গিয়ে জান্নাতের বাসায় যায়। দুপুরের দিকে জান্নাতের বাসায় যায়। জান্নাত সেদিন অফিসে ভালো লাগছিল না, কারণ আজকে ঈশান একবার ওকে ডিস্টার্ব করেনি। আর এই কয়েকটা দিনে জান্নাত ঈশানকে নিয়ে ভাবতে শুরু করেছে। অফিসের বসের কারণে ওকে ভালোবাসতে পারছে না জান্নাত, বারবার ওকে দূরে সরিয়ে দিচ্ছে। জান্নাতের ভালো লাগছিল না দেখে ম্যানেজারের কাছে গিয়ে ছুটি নিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে ঈশান আব্বু আম্মুকে নিয়ে ওদের বাসায় যায়, তারপর জান্নাতের আব্বু আম্মুর সাথে কথা বলতে থাকে।
ওনাদের সব খুলে বলে। সবটা শুনে ওরা বেশ অবাক হয়। তারপর যখন জানতে পারে যে জান্নাত ও ঈশানকে ভালোবাসে, তখন ওরা বেশ খুশি হয়। ওরা প্রায় এক প্রকার রাজি হয়ে যায়। জান্নাত এর মধ্যে বাসায় এসে কলিং বেল দিতেই ওর আম্মু গিয়ে দরজাটা খুলে দিলে ও বাসার ভিতরে ঢুকে। তারপর একটু এগোতে দেখে ঈশান ওর আব্বু আম্মুর সাথে বসে আছে, যেটা থেকে জান্নাত বেশ অবাক হয়। তখন জান্নাত ওদের সামনে গিয়ে বলতে শুরু করে, এ কি, তুই এখানে কি করতে এসেছিস? তুই আমার বাসা পর্যন্ত চলে এসেছিস? অফিসে জ্বালিয়ে তোর শান্তি হয় না? তুই আমার বাসায় চলে এসেছিস? জান্নাতের এমন রাগী কণ্ঠে কথা বলা দেখে সবাই ওর দিকে তাকায়। জান্নাতের আব্বু বলতে শুরু করে, জান্নাত, ওরা ঈশানের তোমার বিয়ের কথা বলতে এসেছে। বিয়ে? ওয়েট, কিসের বিয়ে? কার বিয়ে? আর আমি তোকে ওকে বলে দিয়েছি আমি ওকে ভালোবাসি না। তাহলে বারবার নির্লজ্জ ব্যাহার মতো কেন আমার কাছে এসিস আর নিজেকে আজকে আমার বাড়িতে বিয়ের কথা বলতে আসছিস? আর শোন, তুই ভাবলে কি করে আমি তোকে বিয়ে করব? তোর আব্বু আম্মুর সাথে তুই আমার বাসায় এসে আমার আব্বু আম্মুকে বলিয়ে ভালিয়ে আমাকে বিয়ে করতে পারবি? আর সেটা আমি কখনোই মেনে নিব না। এখনই আমার বাসা থেকে বের হ। ঈশানের আম্মু জান্নাতের এভাবে রাগ করতে দেখে বলতে শুরু করে, মামুনি, তুমি রাগ করছো কেন? সবটা শোনো, তারপর তুমি না হয় রাগ করে কথা বলো। দেখুন আন্টি, আমি তো আপনার ছেলেকে বলে দিয়েছি আমি ওকে ভালোবাসি না। তারপরও কেন বারবার আমার সামনে আসে আর আজকে বাড়ি বয়ে বিয়ের কথা বলতে এসেছে? দেখুন, এই বিয়েটা হবে না আর আমি ওকে কখনো ভালোবাসতে পারবো না। তাই বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। বেশ কিছুক্ষণ ধরে জান্নাত ঈশানকে বকাবকি করতে লাগলো। ঈশানের আব্বু আম্মু ওকে যতই বোঝানোর চেষ্টা করছিল যে ঈশান ওকে ভালোবাসে, কিন্তু ও সেটা মানতেই চাইছিল না। আব্বু আম্মু ওকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা জান্নাত মানছিলই না। জান্নাত ভালোবাসা ওদের অফিসের বসকে, কিন্তু জানে না অফিসের বস আর কেউ নয় ঈশান। ঈশান এবার জান্নাতকে শান্ত করার জন্য ওর কাছে উঠে আসে, কারণ জান্নাত অনেক রিয়েক্ট করছিল, ওকে নানাভাবে অপমান করছিল। ঈশান এবার জান্নাতের একটা হাত ধরতেই জান্নাত সেটাকে এক ঝটকায় সরিয়ে নেয় আর রাগটাকে কন্ট্রোল করতে না পেরে সবার সামনে ঈশানকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয়। তখন ঈশান মাথা নিচু করে ওইভাবে দাঁড়িয়ে রইল আর জান্নাত বলতে শুরু করলো, তোর লজ্জা করে না সবার সামনে আমাকে টাচ করিস? আমি তোকে বলেছি না তুই কখনো আমাকে টাচ করবি না? তুই বুঝিস না তোকে আমার সহ্য হয় না? তারপরেও তুই কেন আসিস আর বারবার আমার সামনে কেন আসিস? তোর লজ্জা করে না? একটা মেয়ে অন্য একজনকে ভালোবাসে সেটা জানার পরেও তাকে এইভাবে মানসিকভাবে টর্চার করিস? তুই বুঝিস না তোকে আমার ঘৃণা লাগে? জান্নাতের শেষ কথা শুনে এবার ঈশান চুপ করে থাকতে পারলো না। তারপর ওকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলো, ব্যাস জান্নাত, অনেক বলেছ। আর না, আমি তোমাকে ভালোবাসতাম, তাই বারবার তোমার কাছে আসতাম। নির্লজ্জ ব্যাহের মতো বারবার তোমাকে ভালোবাসার কথা বলেছি। আসলে সত্যিকারের ভালোবাসি তো, সেই জন্য হয়তো তুমি আমার ভালোবাসা মূল্যই দিলে না। একটা সময় জানতে পারবে আমি কে ছিলাম, কি আমার পরিচয়, আর কি জন্য আমি তোমাকে ভালোবেসেছি। যখন জানতে পারবে তখন খুব আফসোস করবে, কিন্তু শত আফসোস করলেও আর আমি তোমার হব না। তুমি এই কয়দিন যাবৎ আমাকে যত মন করেছ আমি কিচ্ছু মনে করিনি, কিন্তু আজকে আমার আব্বা আমার সামনে আমাকে এইভাবে ছোট করলে, তাদেরকে ছোট করলে তোমাকে ভালোবাসতাম তো তাই তোমার বাড়ি বয়ে এসে এইভাবে নির্লজ্জ বেহার মতো তোমার সাথে আমার বিয়ের কথাটাও বলতে এসেছিলাম, কিন্তু তুমি সেটা বুঝতে পারলে না। তুমি অনেক বিরক্ত বোধ করো না আমি তোমার সামনে আসলে? আমি আর তোমার সামনে আর আসবো না, ভালো থেকো। কথাগুলো বলে ঈশান সেখান থেকে বেরিয়ে গেল। ঈশানের আব্বু আম্মু আর সেখানে দাঁড়ালো না। যেখানে ওনার ছেলে আর ওই মেয়েকে এরকম কথা বলে বেরিয়ে গেছে, তাতে আর ওনাদের বুঝতে বাকি নেই ঈশান জান্নাতের উপর রেগে গিয়েছে। ঈশান রেগে গেলে যে কি করতে পারে সেটা ওনাদের ভালোই জানা আছে। ঈশানের আব্বু আম্মু বেরিয়ে গেলে জান্নাত রেগে মুখে হাত দিয়ে ওভাবেই সোফাতে বসে পড়ে। আর জান্নাতের আম্মু যখন কিছু বলতে যাবে তখন আব্বু এবার বলতে শুরু করলো, তুমি ওকে কিছু বলো না, ও তো ঠিকই করেছে যে ওকে সত্যিকারে ভালোবাসে তাকে ফিরিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম ও একটু বড় হয়েছে, কিন্তু এতটাও বড় হয়নি যে ওকে কেউ এতটা কাছ থেকে ভালোবেসে তার ভালোবাসাটা বুঝতে পারবে। আর যে ওকে
ভালোবাসে না তাকে ভালোবাসার সারাটা জীবন কিভাবে তার সাথে কাটাবে? তুই জানিস ওই ছেলেটা কে? জানিস না? যদি জানতি। প্লিজ আপু, তুমি ওর বিষয়ে সাফাই গাইতে এসো না। তুমি জানো না ও কে? ও আমার অফিসের সামান্য একজন পিয়ন। পিয়ন হয়ে ও আমাকে ভালোবাসার কথা বলতে আসছে। আর তুমি জানো না আমি আমার অফিসের বসকে ভালোবাসি। ওকে এই কথাগুলো আমি বারবার বলেছি, কিন্তু ও কোনো মতেই সেটা মানতে চাচ্ছে না। নির্লজ্জ ব্যাহের মতো বারবার আমার সামনে আসে। জান্নাত, তুমি এত বড় হয়ে গেছো যে নিজের আব্বুর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না। তুমি জানো ও কে? জানো না। ওই তোমার অফিসের বস। আর তুমি একবারও তোমার অফিসের বসকে দেখেছো? দেখনি। ঈশান তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল, তাই চেয়েছিল তুমি ওকে প্রথমবার যে ভেবে দেখো সেভাবে ওকে ভালোবাসো। তাই তোমার কাছে বারবার ও পিয়ন সেজে গেছে, আর সেজন্য তোমার থেকে লুকিয়ে গেছে। তাই তুমি ওকে দেখনি। যে তোমাকে এতটা ভালোবাসে, আজকে তুমি তাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিলে। আম্মুর কথাগুলো শুনে জানাত স্তব্ধ হয়ে যায়, আর কিছু বলার ভাষা থাকে না ওর। আব্বু আম্মু সেখান থেকে চলে যায়। ওর এমন ব্যবহারে আব্বু আম্মুকে অনেক কষ্ট দিয়েছে, তার আব্বু আম্মু অনেক কষ্ট পেয়েছে, তাই ওর সাথে আর কোনো কথা বলে না। অন্যদিকে ঈশান বাসায় চলে আসে, এরপর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ঈশান আজকে জান্নাতের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে। একটা মেয়ে ওর গায়ে হাত তুলেছে। ওর আব্বু আম্মু যেখানে আজ পর্যন্ত ওকে একটা ফুলের টোকাও দেয়নি, সেখানে একটা মেয়ে ওর গায়ে হাত তুলেছে, তাতেও কোনো রিয়েক্ট করতো না। কিন্তু ওর আব্বু আম্মুকে জান্নাত কথা শুনিয়েছে, যেটা ও মেনে নিতে পারেনি। যাকে কিনা এতটা ভালোবাসে, সে ওর ভালোবাসাটা বুঝতেই পারলো না। এবার ঈশান এসে রুমের সবকিছু ভাঙচুর করতে শুরু করে। এরপর আয়নার সামনে গিয়ে ও নিজের দিকে তাকায়, আর নিজের দিকে তাকিয়ে নিজেকেই আজ ধিক্কার দিতে ইচ্ছে করছে যে ওর নিজের ভালোবাসার মানুষটাকে ও নিজের করে নিতে পারলো না। এর মধ্যে আয়নার ভেতর থেকে কেউ বলতে শুরু করে, কি নেই তোর মাঝে? তোর টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তোর সুন্দর একটা মন আছে, চেহারা আছে, তোর জন্য শত শত মেয়েরা পাগল আছে। একটা সামান্য মেয়ে তোকে ভালোবাসলো না, সবার সামনে এসে তোকে আজকে অপমান করলো, আব্বু আম্মুর সামনে তোকে এইভাবে ছোট করলো, তাদেরকে ছোট করলো। লজ্জা করে না তোর ওই মেয়েটাকে ভালোবাসতে, যে কিনা তোর আব্বু আম্মুকে এইভাবে ছোট করলো? তুই নির্লজ্জ বেহায় না হলে বারবার ওর সামনে যেতেই না। আয়নার সামনে দাঁড়িয়েছিল ঈশানের প্রতিচ্ছবি। ওর কথাগুলো বলছিল, যে কথাগুলো ঈশান সহ্য করতে না পেরে সহজনে আয়নার কয়েকটা ঘুষি মেরে দেয়, যার জন্য তৎক্ষণাৎ কাঁচ ভেঙে ঈশানের হাতটা কেটে ক্ষতবিক্ষত হয়ে যায় আর রক্ত পড়তে শুরু করে। ঈশান রুমের সবকিছু ভেঙে ফেলে। এক পর্যায়ে ঈশান বিছানায় গিয়ে মাথায় দুই পাশে হাত দিয়ে বসে পড়ে আর ভাবে, ও কি ভেবেছে ও পৃথিবীতে একাই মেয়ে আছে যে এত সুন্দর? ওর থেকে আর কোনো সুন্দর মেয়ে নেই যাকে আমি ভালোবাসতে পারি না? আমি ওকে দেখিয়ে দেব আমি কি করতে পারি আর না পারি। ওর এত বড় সাহস, আমার আব্বু আম্মুকে অপমান করেছে। আমাকে ও শত অপমান করলেও আমি কিছু মনে করিনি। শেষ পর্যন্ত এইভাবে আমার আব্বু আম্মুকে ছোট করলো জান্নাত। তুইও খুব পস্তাবি, তুই খুব আফসোস করবি এর জন্য, কিন্তু আফসোস তখন করেও আর কোনো লাভ হবে না। ঈশানের এমন ভাঙা জ্বরের শব্দে ওর আব্বু আম্মু দরজার সামনে এসে ওকে শতবার ডাকাডাকি করে, কিন্তু ঈশান দরজা খোলে না। ঈশানের অজাতেই চোখ থেকে পানি পড়তে শুরু করে। আজকে আব্বু আম্মুর অপমানও মেনে নিতে পারেনি। অন্যদিকে জান্নাত রুমে গিয়ে এরপর ভাবতে শুরু করেছে, এইটা আম্মু কি বললো? ঈশান নাকি আমার অফিসের বস? ওর কাছে তো থেকে আমি কিভাবে ওকে চিনতে পারলাম না? এটা আমি কি করলাম? নিজের ভালোবাসার মানুষটাকে এইভাবে কষ্ট দিলাম। নিজেকে ছোট মনে হচ্ছে। কিভাবে পারলাম এমনটা করতে? ঈশান আমার এতটা কাছে থাকতেও আমি ওকে বুঝতে পারলাম না। ঈশান হয়তো অনেক কষ্ট পেয়েছে, যার জন্য এভাবে রাগ করে চলে গেছে। আমি কি করে পারলাম ওকে এতটা কষ্ট দিতে? যে ছেলেটা আমাকে এত দিন ভালোবাসছে, তাকে কিনা এত কষ্ট দিলাম। কথাগুলো বলে জান্নাত পাগল হয়ে যাচ্ছিল। সেদিন রাতে আর জান্নাত ঘুমোতে পারে না। সারাক্ষণ ঈশানের কথা ভেবেছে। ঈশান অনেক চেষ্টা করে নিজেকে শান্ত করার, কিন্তু কিছুতেই পারছিল না। এক পর্যায়ে ও সিদ্ধান্ত নেয় কালকে থেকে অফিসে বস হয়ে যাবে আর জান্নাতকে বোঝাবে ও চাইলে কি করতে পারে। জান্নাতের সামনে ও অন্য মেয়ের সাথে প্রেম করবে। জান্নাতকে বোঝাবে ভালোবাসার মানুষ অবহেলা করলে সেটা কতটা কষ্টের হয়। কথাগুলো ভেবে
ঈশান কোনো রকমে সেদিন রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন জান্নাত অফিসে চলে যায়। অফিসে গিয়ে বারবার ম্যানেজারের কাছে বসের কথা জানতে চায়, কিন্তু ম্যানেজার কিচ্ছু বলতে পারছিল না। কিছুক্ষণ পরই ঈশান অফিসে চলে আসে, আর ওর এমন একটা গেট আপে অফিসে আসে যেটা দেখে অফিসের মেয়েগুলো ওর দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। ঈশান অফিসে এসে শুনে জান্নাত নিজের ক্যাবিনে থাকতে পারলো না, দৌড়ে 3rd ফ্লোরে চলে আসলো আর ঈশানের সাথে দেখা করতে চেষ্টা করলো। ঈশান খেয়াল করে জান্নাত ওর দিকে আসছে, তখন ঈশান নিজের ক্যাবিনে ঢুকে যায়, যার জন্য জান্নাত ওর সাথে কথা বলতে পারে না। আর ম্যানেজার ওকে বারণ করে ঈশানের ক্যাবিনে যেতে, কারণ ওকে দেখে মনে হচ্ছিল কেমন যেন রেগে আছে। জান্নাত ঈশানের সাথে দেখা করতে না পেরে নিজের ক্যাবিনে চলে যায়। তারপর ভাবতে শুরু করে, ও হয়তো আমার উপর অনেক রেগে আছে, তাই রাগ করে আমার সাথে কথা বললো না। কিন্তু আমি কি করব? আমি কি জানতাম নাকি ও অফিসের পিয়ন নয়, বস? আর ও এমনভাবে আমার সামনে এসেছিল কেন? যদি বসের গেট আপে হাসে, তাহলে কি আমি ওকে ভালোবাসতাম না? আমি তো ওকে প্রথম দিন থেকেই ভালোবাসি। আর তাছাড়া যখন জানতে পারলাম ও আমাকে ভালোবাসে, তখন আমার পক্ষে ওকে ভালোবাসা সম্ভব নয়, কারণ আমি কখনো অফিসের বস হিসেবে ওকে দেখিনি, পিয়ন হিসেবে দেখেছি। তাহলে ওকে ভালোবাসবো কিভাবে? এক মনে দুজনকে কি করে জায়গা দিব? কথাগুলো ভেবে জান্নাত পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। দুপুরের দিকে জান্নাত অনেক চেষ্টা করে ম্যানেজারের থেকে অনুমতি নেয়। তারপর ঈশানের ক্যাবিনের সামনে গিয়ে যখনই নক করে বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। জান্নাত ভিতরে গিয়ে খেয়াল করে ঈশানের সামনে নীলা বসে আছে, আর ঈশান অর্থাৎ বসকে নীলা আগে থেকে পছন্দ করে। তো জান্নাত ভেতরে যেতেই ঈশান ওকে বসতে বললে জান্নাত বসে। তখন ঈশান ওকে শুনিয়ে শুনিয়ে বলতে শুরু করে, নীলা, তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর, সেটা কি তুমি জানো? কথাটা বলতেই নীলা মাথাটা নিচু করে নেয়, আর ঈশান জান্নাতের দিকে একবার তাকিয়ে দেখতে পায় ও কেমন একটা অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আর ঈশান এবার ডোজটা বাড়ানোর জন্য বলে, এই যে লজ্জা পেলে নাই তো তোমাকে আর সুন্দর লাগছে, ইচ্ছে করছে তোমাকে একটু ইয়ে করি। কথাগুলো শুনে জান্নাতের বুকের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছিল। ঈশান স্পষ্ট দেখতে পাচ্ছিল জান্নাতের চোখে পানি। ওকে আরো কষ্ট দিতে ঈশান বলতে লাগলো, নীলা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সেটা বলিনি কেন বলো তো? ঈশানের এমন কথাগুলো জান্নাতের সহ্য হচ্ছিল না। ওর ইচ্ছে হচ্ছিল এখনই কান্না করে দিতে, কিন্তু সেটা পাচ্ছিল না। আর ঈশান জান্নাতকে কষ্ট দেওয়ার জন্য এভাবে নীলার সাথে কথা বলছিল। ঈশান যতই কথাগুলো বলছিল নীলা ততই লজ্জা পাচ্ছিল। জান্নাতের চোখে পানি এতটাই টলমল করছে যা দেখে মনে হচ্ছে যে এখনই কান্না করে দেবে। কালকে ঈশানের আব্বু আম্মুকে অপমান করেছে, তাই ঈশান জান্নাতের উপর খুব রেগে আছে। ও ওয়াদা করেছে যে জান্নাতকে ওর জন্য কাঁদিয়ে ছাড়বে। যেখানে শত শত মেয়ে ওর জন্য পাগল ছিল, সেখানে অফিসের একজন স্টাফ ওর আব্বু আম্মুকে এভাবে ছোট করেছে যেটা ঈশান কিছুতেই সহ্য করতে পারেনি। ঈশান সহজে কারো ওপর রাগ করে না, কিন্তু রাগ করলে সেটা ভাঙা সহজ নয়। ঈশান নীলার এতই প্রশংসা করছিল যেটাতে নীলার লজ্জায় গদগদ হয়ে যাচ্ছিল। জান্নাত সেটা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ঈশান তখন নীলার দিক থেকে চেয়ারটা ঘুরিয়ে নিল, কিন্তু কিসের জন্য নীলা সেটা বুঝতে পারলো না। তারপর ঈশান উল্টো দিকে ঘুরে নীলাকে বলতে শুরু করলো, মিস নীলা, আপনি এখন যান, আবার ডাকলে আসবেন। ঈশানের এমন অদ্ভুত ব্যবহারে নীলা বেশ অবাক হয়েছে। তাই নীলা বলল, কিন্তু স্যার। আমি আপনাকে যেতে বলেছি। ঈশানের এমন রাগান্বিত কণ্ঠ শুনে নীলা সেখানে আর দাঁড়ালো না দাঁড়িয়ে বেরিয়ে গেল। অন্যদিকে জান্নাত রুমে গিয়ে অযধারায় কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ঈশান, তুমি বুঝতে পারো না, তোমার সাথে অন্য কোনো মেয়েকে আমি সহ্য করতে পারি না। আমি তো জানতাম না তুমি আমার ঈশান। আর যদি জানতে পারতাম, তাহলে কি আমি তোমাকে মেনে নিতাম না? বলো, তাহলে তুমি কেন আমার সাথে এরকম করছো? তুমি খুব ভালো করে জানো ভালোবাসার মানুষের পাশে কেউ অন্য কাউকে সহ্য করতে পারে না। তাহলে কেন তুমি আমার সাথে এমন করছো? তুমি হয়তো আমার উপর অনেক রাগ করে আছো, যার জন্য এরকম করছো। কিন্তু কি করব বলো? আমি জানতাম না তুমি আমার ভালোবাসার মানুষটা ছিলে। তুমি তো আমাকে নিজেও বলনি, সবটা লুকিয়ে গেছো। কেন এমন করলে? আর এখন কেনই বা আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? বিকেলের দিকে জান্নাত ঈশানের সাথে কথা বলার জন্য আবার ওর ক্যাবিনের সামনে এসে অনুমতি নিয়ে ভেতরে গিয়েই
হঠাৎ করে জান্নাত ঈশানের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর ওরা একটা হাত ধরে বলতে শুরু করে। ঈশান, তুমি আমার সাথে এরকম করছো কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তারপরও এভাবে কষ্ট দিয়েছ। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি নীলার সাথে এভাবে কথা বললে আমার খুব কষ্ট হয়। তুমি কেন বোঝো না? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে জানার পরও কেন তুমি এভাবে আমাকে কষ্ট দিচ্ছ? আর তুমি তো জানতে আমি তোমাকে ভালোবাসি, তাহলে সেদিন বলনি কেন? তুমি কেন এইভাবে আমার থেকে দূরে সরে ছিলা? আমি তো না চাইতেও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তোমাকে না দেখেই। কিন্তু তুমি তো জানতে আমি তোমাকে ভালোবাসি, তারপরও তুমি কেন আমার সাথে এভাবে লুকিয়ে গেলে, যার জন্য আমি তোমাকে ওইভাবে ওইরকম কথাগুলো বলে ফেলেছিলাম। তুমি অফিসের পিয়ন ছিলে বলে আমি তোমাকে ভালোবাসি, এটা তোমার ভুল। আমি তার আগেই তোমাকে ভালোবেসেছিলাম। যদি ভালো না বাসতাম তাহলে অবশ্যই তোমাকে মেনে নিতাম, কিন্তু তুমি তো আমাকে বলনি যে তুমি অফিসের পিয়ন নও, অফিসের বস। এভাবে আমার থেকে বিষয়টা লুকিয়ে গিয়েছিলে, যার জন্য আমি না জেনে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ ঈশান, তুমি আমাকে মাফ করে দাও আর নিজের বুকে জড়িয়ে নাও। জান্নাতের কান্না ভাঙা ঘটনা শুনে ঈশানের বেশ খারাপ লাগছিল। আবার পরক্ষণে যখন কালকের অপমানের কথাগুলো মনে পড়ে, তখনই ঈশান এক ঝটকায় নিজের হাতগুলো সরিয়ে নিয়ে আবার বলতে শুরু করে। ডোন্ট টাচ মি মিস জান্নাত। আপনি আমাকে টাচ করছেন কোন সাহসে? অফিসের বসের সাথে সামান্য একজন স্টাফ হয়ে আপনি এভাবে কথা বলার সাহস পান কোথা থেকে? আমি এই রাইট আপনাকে দিয়েছি, তাহলে কোন সাহসে আপনি এভাবে কথা বলছেন? এক্ষুনি আমার কেবিন থেকে বেরিয়ে যান। প্লিজ ঈশান, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তো বলছি তোমার সাথে। কথাটা বলে জান্নাত শেষ করতে পারলো না। ঈশান তার আগেই বলতে শুরু করলো। আমি আপনাকে বেরিয়ে যেতে বলছি। আমি ওসব কোনো কথা শুনতে যাচ্ছি না। আপনি কোন সাহসে আমার কেবিনে এসে আমাকে টাচ করছেন? আপনি ভুলে গেছেন আমি আপনার বস, আর বসের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনি হয়তো জানেন না। সেটা শিখিয়ে এরপর থেকে অফিসে আসবেন। এক্ষুনি এখন এখান থেকে বের হয়ে যান। প্লিজ ঈশান, বোঝার চেষ্টা করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। ভালোবাসেন? তাও আবার আপনি আমাকে? ওই আমি যখন পিয়ন ছিলাম তখন তো আপনি আমাকে ভালোবাসেননি, শুধু অফিসের বসকে ভালোবেসে গেছেন তার টাকা পয়সার উজ্জ্বল ক্যারিয়ারটা দেখে। আপনারা মেয়ের এটা কি করে পারেন করতে বলুন তো? সব সময় যার টাকা আছে তাকেই ভালোবাসেন, আর যার টাকা নেই তাকে পাত্তাই দেন না। যখন জানতে পারলেন আমি অফিসের বস, তখন আপনার ভালোবাসাটা উঠলে পড়লো, তাই না? এখন আসছেন ভালোবাসার কথা বলতে। ওই তখন তো বলেনি যখন আমি আপনার সামনে অফিসের পিয়ন হয়ে এসেছি আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এখন আমার সামনে থেকে চলে যান। আর এখন আফসোস করেও আর কোনো লাভ হবে না। আপনি নিজেই আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, তাতেও আমি কিছুই মনে করতাম না, কিন্তু আপনি আমার আব্বু আম্মুকে ছোট করেছেন, তাই আমি আর আপনাকে ভালোবাসি না। আপনি এখন এখান থেকে চলে গেলে আমি খুশি হব। আর আপনি আপনার লেভেলের কাউকে খুঁজে নিন, আমি আপনার লেভেলের না। আপনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাসটা যায় না। প্লিজ ঈশান, বোঝার চেষ্টা করো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তো জানতাম না তুমি আমার ভালোবাসার মানুষটা। সত্যি বলতে কি বলুন তো, আপনি যদি জানতেন যে অফিসের পিয়নের টাকা পয়সা নেই তাহলে অবশ্যই তাকে ভালোবাসতেন, বসকে খুব সহজেই ভুলে যেতেন, তাই না? ঈশান, আমি গেট আউট, এখনই বেরিয়ে যান এখান থেকে। আরেকটা কথা শুনতে চাই না আমি। আপনার নাটক দেখার জন্য আমার অফিসে আসিনি। ঈশানের এমন রাগী চেহারা দেখে জান্নাত আর উপায় না পেয়ে বেরিয়ে গেল। তারপর কেবিনে গিয়ে অনেকক্ষণ কান্না করলো। অফিস ছুটি হওয়ার আগেই ঈশান অফিস থেকে বেরিয়ে গেছে। এভাবে পরপর একটা সপ্তাহ কেটে গেছে। জান্নাত প্রতিদিন ঈশানকে নিজের ভালোবাসার কথা বলে, কথাগুলো বলে গেছে, কিন্তু ঈশান ওকে ততটাই অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছে। আর ওকে কষ্ট দিতে অফিসের স্টাফদের সাথে ওর সামনে প্রেম করার অভিনয় করেছে। ওটা দেখে জান্নাত সহ্য করতে পারেনি, তাই ও প্রতিদিন কান্না করেছে। ঈশানকে জান্নাত যতটাই বোঝানোর চেষ্টা করেছে ওকে ভালোবাসে, ঈশান ওর ভালোবাসাটাকে ততই দূরে সরিয়ে দিয়েছে। আজকে ঠিক একইভাবে ঈশান যখন দেখলো জান্নাত ওর সামনে আসছে, তখন ও নীলার দিকে এগিয়ে গিয়ে নীলার
প্রশংসা করে কথা বলতে শুরু করে, যেটা জান্নাত সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ ঈশানের সামনে যায় আর ঈশানের একটা হাত ধরে। ঈশান এক ঝটকে হাতটা ছাড়িয়ে দিয়ে রেগে গিয়ে সবার সামনে জান্নাতকে একটা থাপ্পড় মেরে দেয়, যেটা দেখে অফিসের সব স্টাফগুলো ওদের দিকে তাকায় আর ঈশান রাগী গলায় বলতে শুরু করে, তোর সাহস হয় কি করে আমার গায়ে টাচ করার? তোকে একদিন বলেছি না তুই আমার সামনে আসবি না? তোকে এখন অফিসে রেখেছি সেটা তোর ভাগ্য। তুই ভাবলি কি করে আমি তোকে ভালোবাসতে যাব? তোর লজ্জা করে না আমাকে এই রূপে দেখে এখন ভালোবাসার কথা বলতে যাচ্ছিস? যখন দেখলেই আমার অফিসের পিয়ন তখন তুই আমাকে ভালোবাসিস নি, আর এখন দেখলি আমি অফিসের বস, আমার সব আছে, তখন তোর ভালোবাসাটা উঠতে উঠলো, তাই না? এই তোর ভালোবাসাটা কই? সেদিন তো তোর ভালোবাসাটা ছিল না, আজকে তোর ভালোবাসা অন্ত নেই, তাই না? তুই আর আমার সামনে আসবি না, না হলে আমি আর অফিসে আসবো না। তোকে আমার দেখতে ইচ্ছে করে না। সবার সামনে সেদিন আমার আব্বু আম্মুকে তুই অপমান করেছিস। কি দোষ করেছিল ওনারা? আব্বু আম্মু আমার কথা দিয়ে তোর সাথে বিয়েটা ঠিক করতে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমাদের বিয়েটা ঠিক করার পর যখন তুই আমার সাথে কথা বলতে আসবি তখন আমি তোকে সারপ্রাইজ দিব, কিন্তু তুই তার আগে আমাকে অনেক বড় সারপ্রাইজ দিয়েছিস, যার জন্য আমার আব্বু আম্মু অনেক কষ্ট পেয়েছে। তুই ভাবলি কি করে যারা আমাকে জন্ম দিয়েছে তাদের তুই এভাবে কষ্ট দিয়ে দেওয়ার পরও আমি তোকে মেনে নিব? এর আগে আমি উল্টোপাল্টা কিছু করে ফেলি, তার আগে তুই এখান থেকে বেরিয়ে যা। আমি তোকে কখনো ভালোবাসিনি আর বাসবো না। ঈশান কথাগুলো বলেই তৎক্ষণাৎ নিজের ক্যাবিনে চলে যায় আর তারপর জান্নাত কান্না করতে করতে নিজের ক্যাবিনে চলে যায়। বেশ কিছুক্ষণ কান্না করে সে। জান্নাত আজকে কথা বলা ভাষা হারিয়ে ফেলেছে, তাই ঈশানকে কিছু বলতে পারো না। জান্নাতের সহ্য হচ্ছিল না নীলার পাশে ঈশানকে দেখে, তাই তৎক্ষণাৎ সহ্য করতে না পেরে ঈশানের নীলা থেকে সারিয়ে দিয়েছে। জান্নাত ভাববে, ঈশান যেহেতু আমার মুখটা দেখতে চায় না, আমি আর অফিসে থাকবো না। ও আমাকে এতটাই ঘৃণা করে যে আমাকে একটুও ভালোবাসে না। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। সেদিন ওর আব্বু আম্মুকে অপমান করেছি, তাই ঈশান হয়তো আর আমাকে কখনোই মেনে নেবে না। ওর রাগটা ওর কাছে বড়, আর আমি এত বড় ভুল করেছি যার জন্য ঈশান আর আমাকে ভালোবাসে না। জান্নাত কথাগুলো বলছিল আর রিজাইন লেটার লিখছিল। বেশ কিছুক্ষণ জান্নাত কান্না করে রিজাইন লেটারটা ভিজিয়ে ফেলে। তারপর কেবিন থেকে বেরিয়ে অফিসের পিয়নের কাছে রিজাইন লেটারটা দিয়ে অফিস থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। পিয়ন ঈশানের সামনে রিজাইন লেটারটা দিয়ে বলে, জান্নাত দিয়েছে। কথাটা বলেই পিয়ন বেরিয়ে যায় আর ঈশান বুঝতে পারছিল জান্নাত রিজাইন লেটার দিয়েছে। ঈশান লেটারটিকে দিকে তাকিয়ে ভাবছে, জান্নাতের সাথে এমনটা করা ঠিক হয়নি। ও তো আমাকে ভালোবাসে, তাহলে আমি ওকে কেন এভাবে সবার সামনে অপমান করলাম? হয়তো সেদিন আব্বু আম্মুকে অপমান করেছিল তার জন্য, কিন্তু আজকে অফিসে ভর্তি লোকের সামনেও কি এভাবে অপমান করাটা ঠিক হয়নি। আর তাছাড়া অত আমাকে না দেখেই ভালোবেসেছিল। আমি কি করে পারলাম আমি আমার রাজকুমারীকে এতটা কষ্ট দিতে? ঈশান রিজাইন লেটারটা খুলতেই তার মধ্যে থেকে একটা কাগজ পড়ে, যেটা ঈশান সেটা হাতে নিয়ে খুলতে দেখতে পায় একটা চিঠি। তারপর ঈশান সেটা নিয়ে পড়তে শুরু করে। ঈশান, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোমাকে না দেখে ভালোবেসেছি। অফিসে যেদিন প্রথম ইন্টারভিউ দিতে এসেছিলাম সেদিন সবার মুখে তোমার প্রশংসা শুনে তোমার একটা ছবি নিজের মনে এঁকে নিয়েছিলাম। আর আস্তে আস্তে তোমার প্রশংসাগুলোকে যতই শুনতাম ততই তোমার প্রতি ভালো লাগা কাজ করছিল। আমি তোমাকে দীর্ঘ 1.5 মাস যাবৎ দেখতে পাইনি, কিন্তু যখন তোমার সাথে দেখা হয় তুমি বলেছিলে তুমি অফিসের পিয়ন আর তুমি আমার সামনে কখনো আসোনি। সেটা তোমার ভুল ছিল। তুমি আমাকে ইচ্ছে করেই দেখা দাওনি। আর যখন জানতে পারলে যে আমি তোমাকে ভালোবাসি তখন বিষয়টা বলতে পারতে, তাহলে আমি তখনও তোমাকে অবশ্যই মেনে নিতাম। তুমি এটাও হয়তো ভাবছো যে অফিসের পিয়ন ছিলে বলে আমি তোমাকে ভালোবাসিনি। তুমি সেদিন আমাকে প্রথম দেখেছো, তার আগে আমি তোমাকে না দেখে ভালোবেসেছি। আর তুমি তো আমাকে দেখে ভালোবেসেছিলে। তুমি ভাবছো সব মেয়েরাই একরকম। না, সব মেয়েরা একরকম না। আমি তোমাকে প্রথম দিন থেকে ভালোবেসেছি আর সারা জীবন বেসে যাব। তুমি যে আমাকে ঘৃণা করো সেটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে বারবার তোমার কাছে আসতাম না। আমি তোমাকে ফিরিয়ে দিয়ে অনেক বড় ভুল করেছি, যার জন্য তুমি আমাকে এইভাবে আজকে সবার সামনে অপমান করলে। আমি রাগের মাথায়
তোমার আব্বু আম্মুকে সেদিন উল্টাপাল্টা কথা বলে ফেলেছিলাম। আমি আমার বড় অন্যায় করেছি, তার জন্য আমি অনেক লজ্জিত। তোমাকে বারবার এভাবে ভালোবাসার কথা বলার জন্য তুমি চাও না আমার মুখটা দেখতে, আর আমিও চাই না তুমি যে কথাটা বারণ করছো আমি দ্বিতীয়বার সেটা করতে। তাই চলে গেলাম। ভালো থেকো তুমি, আর কখনোই তোমাকে ডিস্টার্ব করতে আসবো না আমি। জান্নাতের চিঠিটা পড়তে গিয়ে খুব খারাপ লাগছিল। ঈশান এবার ভাবতে লাগলো, এটা আমি কি করলাম? যে মেয়েটা আমাকে না দেখেই এতটা ভালোবাসে, তাকে আমি এইভাবে কষ্ট দিলাম, রাগের বশে সবার সামনে এভাবে ছোট করলাম। ও তো জানতো না আমি অফিসের বস, তাহলে হয়তো এমনটা করতোই না। আমার এমনটা করা ঠিক হয়নি। জান্নাত অনেক কষ্ট পেয়েছে, যার জন্য অফিস ছেড়ে চলে গেছে। কথাগুলো ভেবে ঈশানের ভালো লাগছিল না। বেশ কিছুক্ষণ জান্নাতের চিঠি দিকে তাকিয়ে রইল। ও বুঝতে পারছিল জান্নাত অনেক কান্না করেছে, যার জন্য চিঠিটা ভিজে গিয়েছে। কথাগুলো ভেবে ঈশান আর থাকতে পারলো না, বাসায় চলে গেল। বাসায় গিয়ে কলিং বেল দিতেই আম্মু গিয়ে দরজা খুলে দেয়। ঈশান তখন রুমে যেতে গেলে এবার আম্মু বলতে শুরু করে, ঈশান শোন, আজকে বাসায় জান্নাত এসেছিল। কথাটা শুনেই ঈশান সেখানে দাঁড়িয়ে যায়। তারপর ওর আম্মুর দিকে ঘুরতেই আম্মু বলতে শুরু করে। আম্মু কথাগুলো বলে, তারপর রুমের দিকে চলে গেলেন। আর ঈশান সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এরপর রুমে আসলো। আজকে জান্নাতকে কষ্ট দিয়ে ঈশানের খুব খারাপ লাগছিল। জান্নাত বাসায় এসে তোর আব্বুর আর আমার পা ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে মাপ চেয়েছে ওর সেদিন ওরকম ব্যবহারের জন্য। আমি বুঝতে পারছি তুই হয়তো ওর সাথে অনেক বাজে বিহেভ করেছিস। তাছাড়া ও আমাদের সব খুলে বলেছে ও তোকে আগে থেকেই ভালোবাসতো, কিন্তু তুই ওকে বলিসনি। যখন জানতে পারলি ও তোকে ভালোবাসে, তুই ওকে বলিসনি যে তুই ওর অফিসের বস। ও যদি তোকে অফিসের বস ভেবে ভালো না বাসতো, তাহলে তুই যখন পিয়ন হয়ে ওকে নিজের ভালোবাসার কথা বলছিস, তখন ও অবশ্যই তোকে ভালোবাসতো। কিন্তু তার আগেই ও তোকে বস ভেবে ভালোবাসছে। একটা মানুষ একজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসে তারপর তোকে আবার কিভাবে মেনে নেবে? তাই তৎক্ষণাৎ ওর মাথা ঠিক ছিল না, তাই তোকে ও ওইভাবে অপমান করেছে। কিন্তু তুই ওর ভালোবাসাটা বারবার ফিরিয়ে দিয়েছিস, যার জন্য ও বুঝতে পেরেছে যে ও আমাদের সাথে কাজটা ঠিক করেনি। তাই আজকে বাসায় এসে অনেক কান্নাকাটি করে আমাদের কাছে মাপ চেয়েছে। আমাদের অনেক খারাপ লেগেছে। আর তাছাড়া তুই তো ওকে ভালোবাসতি, তাহলে এভাবে ওকে দূরে সরিয়ে দিচ্ছিস কেন? জান্নাতকে আমাদের অনেক পছন্দ, আর তাছাড়া ও জানতো না তুই ওর ভালোবাসার মানুষটা। জানলে হয়তো আমাদের সাথে এমনটা করতো না। তাছাড়া তেমন কিছু তো ও সেদিন বলেনি, শুধু একটু রাগীভাবে কথা বলেছে। তুই যদি আগে বলতি তাহলে হয়তো ওইভাবে রিয়্যাক্ট করতো না। আম্মু, আমি যে মেয়েটা থাক, আমাদের আর কিছু বলতে হবে না। আমি জানি তোমার জেদ কতটা, তুমি তোমার জেদের কাছে অটল। তাই একটা মেয়েকে এতটা ভালোবাসার পরও তুমি বারবার তাকে ফিরিয়ে দিচ্ছ। জীবনে এমন জেদ করো না যার জন্য তোমাকে সারাটা জীবন পস্তাতে হয়। ভালোবাসার মানুষটা তোমার গায়ে হাত তুললো আর তুমি তাকে ভুলে গেলে। এটা কিন্তু ভালোবাসা বলে না, এটাকে রাগ বলে, যার জন্য তোমাকে সারা জীবন পস্তাতে হবে। তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু একটা সময় বুঝতে পারবে, তখন আফসোস করেও কোনো লাভ হবে না। আমরা তোমাকে কখনো কোনো কাজে বাধা দেইনি, তাই আজকেও বাধা দেব না। আমরা তোমাকে যেটা বলার ছিল আমি তোমাকে সেটা বলেছি। তাই ওয়াশরুমে গিয়ে এরপর শাওয়ারটা ছাড়িয়ে দিয়ে ভিজতে লাগলো আর জান্নাতের সাথে করা ব্যবহারগুলোর কথা ভাবতে লাগলো। ঈশানের ইচ্ছে করছিল জান্নাতের কাছে ছুটতে চলে যেতে, কিন্তু পারছিল না কোনো বাধার কারণে। ও নিজে নিজে বলতে শুরু করে, যে মেয়েটাকে আমি ভালোবাসতাম তাকে এইভাবে আজকে অপমান করে দূরে সরিয়ে দিলাম। কি করে পারলাম আমি এত নিষ্ঠুর হতে? নিশ্চয় জান্নাত অনেক কষ্ট পেয়েছে। আব্বু আম্মু তো বললেও ও অনেক কান্নাকাটিও করেছে। যার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাকে এইভাবে আজকে কষ্ট দিয়েছি। ঈশান, তুই এত স্বার্থপর হতে পারলি কি করে? বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে ঈশান বাইরে আসে। ঈশানের বারবার জান্নাতের সাথে করা ব্যবহারগুলোর কথা ভেবে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তাই থাকতে না পেরে তৎক্ষণাৎ বাসায় থেকে বেরিয়ে গাড়ি নিয়ে জান্নাতের বাসার উদ্দেশ্যে রওনা দেয়।
ঈশান ভুল করেছে ভেবে তাই জান্নাতকে সরি বলে নিজের করে নেওয়ার জন্য জান্নাতের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে জান্নাত বাসায় চলে আসার পর থেকে ওর কিছুই ভালো লাগছিল না। সে তখন থেকে ও শুধু কান্না করেই যাচ্ছিল, চিৎকার করে কান্না করতে পারছিল না সে। বিকেল হয়ে গেছে। জান্নাত ছাদে দাঁড়িয়ে দূরে আকাশটা দেখছিল আর চোখে জল ফেলছিল। জান্নাতের বোতল ফেটে যাচ্ছিল অফিস ছেড়ে আসার পর থেকে। ও বলছে ঈশানকে বোঝাতেই পারলাম না যে ওকে কতটা ভালোবাসি আমি। এর মাঝে ঈশান জান্নাতের বাসার সামনে চলে আসে। এরপর কলিং বেল চাপ দিতেই জান্নাতের আম্মু এসে দরজা খুলে দিলে ঈশান তৎক্ষণাৎ বাসার ভেতরে ঢুকে যায়। একটু আগেই জান্নাতের আম্মু বাসায় ফিরে এসে ডাইনিং রুমে বসেছিল। ঈশানকে এভাবে বাসার ভিতরে ঢুকতে দেখে জান্নাতের আব্বু দাঁড়িয়ে যায়। ঈশান কোনো কথা না বলে উপরে যেতে গিয়ে আবার নিচে নেমে এসে জিজ্ঞেস করে, আব্বু, আমার বউয়ের রুমটা কোথায় বলো তো? ঈশানের মুখে এমন কথা শুনে জান্নাতের আব্বু আম্মু দুজনেই বেশ অবাক হয়। ওরা কোনো কথা বলছিল না, তাই ঈশান আবারও বলে, আম্মু, তুমি বলো তো তোমার মেয়ের রুম কোনটা? ওপরে গিয়ে বাঁ দিকে। ঈশান তৎক্ষণাৎ জান্নাতের রুমের দিকে চলে যায় আর আব্বু আম্মু দুজন দুজনের দিকে তাকাচ্ছিল। ওরা বুঝতে পারে ওদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, যার জন্য জান্নাত কান্না করতে করতে বাসায় এসছে। ঈশান রুমে গিয়ে দেখে জান্নাত নেই। তারপর সারা বাড়ি খুঁজে ফেলে কিন্তু ওকে পায় না কোথাও। না পেয়ে আবার নিচে নেমে আসে, আম্মুর কাছে জিজ্ঞেস করে, আম্মু, তোমার মেয়েটা আমার উপর একটু রাগ করে আছে। ও কোথায় গেছে বলো তো? ওকে তো কোথাও খুঁজে পেলাম না। দেখো গিয়ে, তোমার বউটা রাগ করে ছাদে দাঁড়িয়ে আছে। তোমাদের কি হয়েছে বলো তো? আজকে জান্নাত কান্না করতে করতে বাসায় আসলো। আম্মু, সেটা পরে বলবো, আগে তোমার মেয়ের রাগটা ভাঙায়। কথাগুলো বলেই ঈশান এবার দৌড়ে ছাদে চলে গেল। ছাদে যেতে দেখলো জান্নাত আকাশের দিকে তাকিয়ে একা একাই কথা বলছে। ঈশান, আমি কি এতটাই খারাপ, এতটাই অন্যায় করে ফেলেছি? আমাকে একবার ভালোবাসা যায় না? আমি তো জানতাম না তুমি আমার ঈশান। আর জানলে কি তোমাকে ভালোবাসতাম না বলো? তুমি আমার জানার পর সেটা আমাকে বলোনি। এই ভুলটা কি আমার নাকি তোমার? আমি তো তোমাকে না দেখে ভালোবেসেছি, কিন্তু তুমি আমাকে আমার ভালোবাসার পরে তা না হলে আমি যাকে ভালোবাসি তাকে মেনে নিব না নাকি? যাকে কখনো ভালোবাসিনি তাকে মেনে নিব? আমি তোমাকে পিয়ন বলে ভালোবাসিনি, তোমার ভুল ধারণা। জান্নাত কথাগুলো বলছিল আর কান্না করছিল। ঈশান এবার ওর পেছনে গিয়ে ওকে ডাকে। জান্নাত, জান্নাত কান্না করলেও স্পষ্ট ঈশানের ডাকটা শুনতে পায়। তৎক্ষণাৎ ওর পেছনে তাকিয়ে দেখে ঈশান। ঈশান খেয়াল করে জান্নাতের চোখে পানি, কেঁদে কেটে একেবারে একাকার হয়ে গেছে। জান্নাত ছোটবেলা থেকেই কান্না করতে পারে না, কান্না করতে গেলে হেসকি উঠে যায়। জান্নাতের এবার হেসকি দিতে দিতে বলতে শুরু করলো, আপনি এখানে কেন এসেছেন? আমার বউটার রাগ ভাঙাতে। কে আপনার বউ? আমি কারোর বউটাও নই। আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে ভালোবাসি না। আমি সেটা জানি, আর তুমি যদি ভালো না বাসতে তাহলে আমাকে এখন এই কথাটা বলতে না। নিশ্চয়ই আমাকে ভালোবাসো, তাই এভাবে বলেছো। দেখুন, এটা আপনার অফিস না, আর এখানে আপনার ইচ্ছা মতো সব কিছু চলবে না। আপনি ভালোই ভালো এখান থেকে চলে যান, না হলে আপনি আপনার সাথে বাজে বিহেভ করতে বাধ্য হব। আমি বারণ করেছি? তুমি তো আমার সাথে বাজে বিহেভ করবে না তো কে করবে বলো? কথাগুলো বলে এবার ঈশান জান্নাতের সামনে চলে যায়। তখন জান্নাত কান্না করতে করতে বলতে শুরু করে, আপনি এখান থেকে চলে যান। কেন এসেছেন এখানে? দেখতে এসেছেন আমি কান্না করছি? আমি খুব ভালো আছি। আপনারা এখানে এসে আমার প্রতি দয়া দেখাতে হবে না। প্লিজ চলে যান আপনি। হ্যাঁ, সেটা তো যাবই, কিন্তু আমার বউটাকে একটু আদর করি তারপর। আমি বললাম না আমি কারোর বউ নই, আর আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি আপনার সাথে খুব বাজে বিহেভ করব। আমি কি বারণ করেছি? করো, তুমি বকা দাও, মারো, যা ইচ্ছে করো। তুমি তোমার বরকে বকা দিতেই পারো। অফিসে থাকলে তো কতই আমার গায়ে হাত তুলেছ, আমি কি কিছু বলেছি? কিন্তু সেদিন তুমি আব্বু আম্মার সাথে রাগীভাবে কথা বলে ফেলেছিলে, তাই আমারও তোমার উপর রাগ হয়েছিল। সেই রাগে তোমাকে অফিসে আজকে সবার সামনে ওইভাবে বাজে বিহেভ করে ফেলেছি। কিন্তু তোমাকে কষ্ট দিয়ে আমি বুঝতে পেরেছি আমার রাজকুমারী কতটা কষ্ট পেয়েছে। তার জন্য যদি তুমি রাগ করে থাকো তাহলে তুমি আমাকে মারো। আমাকে মারলে যদি তোমার রাগটা কমে যায় শাস্তি দাও, কিন্তু আমাকে চলে যেতে বলো না রাজকুমারী। ঈশান কথাগুলো বলছিল আর জান্নাত
কান্নার গতিটা বাড়িয়ে দিচ্ছে। জান্নাতের খুব ইচ্ছে করছিল ঈশানকে জড়িয়ে ধরে কান্না করতে, কিন্তু পারছিল না। জান্নাত বেশিক্ষণ কারো উপর রাগ করে থাকতে পারে না। জান্নাত কোনো কথা বলছে না দেখে ঈশান ওর একটা হাত উঠিয়ে তারপর নিজের গালে হাত দিয়ে থাপ্পড় মারতে মারতে বলতে শুরু করলো। কি হলো, মারো। এই পাগলি, তবুও চুপ করে দেখো না, মারো, বকা দাও, যা ইচ্ছা করে তাই করো, তারপরে এভাবে চুপ করে দেখো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি না বুঝে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। কি করবো বলো? তৎক্ষণাৎ আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। তুমি হয়তো জানো না, আমার রাগ অনেক বেশি, তাই রাগে বসে তোমার সাথে এরকম বিহেভ করে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দাও, দরকার বললে আমি তোমার হাত পা ধরবো। কথাটা বলতেই এবার জান্নাত আর নিজেকে সামলে রাখতে পারলো না। বিদ্যুৎ গতিতে ঈশানের বুকে ঝাঁপিয়ে পড়লো আর ওর বুকে মুখ গুজে কান্না করতে লাগলো। ঈশান এবার জান্নাতে আমার পাগলামি দেখে একটা মুচকি হাসি দিয়ে তারপর ওকে দুই হাতে নিজের বুকে জড়িয়ে শক্ত করে নিয়ে বলতে শুরু করলো। আমি জানি তো আমার পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। প্লিজ পাগলি, কান্না করো না, তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না। তুমি খুব পচা, খুব বাজে। আমাকে শুধু কান্না করাও, শুধু কষ্ট দাও। আমি তোমার সাথে কথাই বলবো না। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। একবার বিয়েটা হতে দাও, তারপর দেখাবো মজা। আমাকে কষ্ট দেওয়ার বাসর রাতে তোমার রুমের বাইরে বার করে দিব। জান্নাত বাচ্চাদের মতো করে কথাগুলো বলছিল। এবার ঈশান না হেসে আর পারল না, ও হাসতে হাসতে বলল। তাই? আচ্ছা ঠিক আছে, এখন কান্না থামাও। প্রমিস করছি আর কখনো তোমাকে কষ্ট দিব না, অনেক ভালোবাসবো। তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি বলো। রাগ অভিমান অনেক কষ্ট হয়েছে, এবার কান্না থামাও। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, তারপরে তুমি এভাবে কেন কান্না করছো? প্লিজ রাজকুমারী, একটু কান্না থামাও। আমার পাগড়িটা কান্না করলে আমার কষ্ট লাগে না বুঝি? ঈশান যতই কথাগুলো বলছিল, জান্নাতের কান্নার গতিটাও যেন আরো বেড়ে যাচ্ছিল। ও কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না। এক পর্যায়ে জান্নাতের কান্না থামছে না দেখে ঈশান বুক থেকে ওর মুখ উঠিয়ে তারপর মুখের দুই পাশে হাত দিয়ে ওর চোখের পাতার কয়েকটা কিস করে ঠোঁট দিয়ে চোখের পানিগুলো শুষে নিল। এবার জান্নাত যেটা করলো সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। জান্নাত ঈশানের চুলগুলো আঁকড়ে ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিল। ঈশানও জান্নাতের কোমর জড়িয়ে ধরে ওর সাথে নিজের ঠোঁট মিলিয়ে নিল। দুজন দুজনকে পাগলের মতো কিস করতে লাগলো। অবশেষে দুটো ভালোবাসার মানুষ এক হলো। জান্নাত একটা সময় ঈশানকে না দেখে ভালোবেসেছিল, আর ঈশান চেয়েছিল জান্নাত ওকে পিয়ন থাকা অবস্থাতেই ভালোবাসুক। কিন্তু যাকে জান্নাত না দেখে ভালোবেসেছে তাকে কিভাবে ও ভুলে গিয়ে অন্য কাউকে ভালোবাসবে? এক পর্যায়ে জান্নাত ওকে ছেড়ে দিয়ে একটু শান্ত হয়। তারপর ঈশানের বুকে আবারও মুখ লুকায়। ঈশান ওকে শক্ত করে নিজের বাহুতে জড়িয়ে নেয়, নিজের বাহু ডোরে জড়িয়ে নেয়। এর মাঝে জান্নাতের আব্বু আম্মু ছাদে আসে। এসে ওদের দুজনকে জড়িয়ে ধরে থাকতে দেখে আব্বু আম্মু দুজনেই খুব খুশি হয়। এর মাঝে জান্নাতের আম্মু ওকে ডাকে। জান্নাত, কথাটা বলতেই এবার দুজন দুজনকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। তখন আম্মু এসে একটা মুচকি হাসি দিয়ে আমাদের কাছে এসে বলতে শুরু করে। তো রাগ অভিমানের পালা ভাঙলে এবার আমাদের বলো, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করি। বিয়ের কথা শুনে জান্নাতের লজ্জাটা এতটাই বেড়ে গেল যে লজ্জায় ওর গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল। এবার ঈশান বলতে শুরু করলো। আঙ্কেল, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। আব্বু আম্মু জান্নাতকে এভাবে লজ্জা পেতে থেকে এবার দুজনে দুজনের দিকে তাকায়। ওরা বুঝতে পারলো ওদের সময় দেওয়া উচিত। তারপর আম্মু বলল, আচ্ছা তোমরা থাকো, আমরা আসছি। আব্বু আম্মু চলে গেলে আমি দেখলাম জান্নাত লজ্জায় লাল হয়ে যাচ্ছে আর মাথাটা নিচু করে আছে। আমি এগিয়ে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মাথাটা রাখলাম আর জান্নাতের পেটের উপর নিজে হাত দুটো রেখে তখন জান্নাতের হাতের উপর নিজে হাতটা রেখে জড়িয়ে নিলে তখন জান্নাত বলতে শুরু করলো। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। আমাকে এভাবেই ভালোবাসবে তো? আমি আমার পাগলিটাকে ভালো না বাসলে কাকে বাসবো বলো? এটা কেমন কথা রাজকুমারী? আমার না খুব ভয় করে যদি তোমাকে হারিয়ে ফেলি। এটা কেমন কথা রাজকুমারী? আমি তোমাকে ভালোবেসেছি কি হারানোর জন্য? আর কখন এমন কথা বলবে না। এভাবেই ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্য দিয়ে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে জান্নাতের আব্বু আম্মু আর ঈশানের আব্বু আম্মু ওদের বিয়ে পাকাপোক্ত করে ফেলেছে। তো সামনের সপ্তাহে ওদের বিয়ের দিনগুলো এগিয়ে আসছে। বিশিষ্ট ব্যবসায়ীর একমাত্র ছেলের বিয়ে বলে কথা, তাই সারা শহরকে ইনভাইট করা হয়েছে। এতটা আয়োজন করা হয়েছে যেটা আগে কখনো এই শহরে করা হয়নি।
সবার ভিতর একটা তাক লেগে গেছে। এমন বিয়ে কেউ কখনো দেখেনি। যাই হোক, অনেক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঈশান আর জান্নাতের বিয়েটা সম্পন্ন হয়। ঈশান ও রাজকুমারীকে নিয়ে বাসায় আসার সময় স্বাভাবিক নিয়মেই ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। তখন জান্নাতের আব্বু ওকে ঈশানের হাতে তুলে দিয়ে বলে ওঠে, ঈশান, আমি আমার মেয়েকে কখনো কষ্ট পেতে দিইনি। প্লিজ তুমি ওকে কখনো কষ্ট দিও না, তাহলে আমি খুব কষ্ট পাবো। আমাদের একমাত্র সন্তান, তাই ওর গায়ে একটা ফুলের টেকাও লাগতে দেইনি। তুমি কখনো ওকে কষ্ট দিও না, তাহলে আমি ভালো থাকতে পারবো না। আব্বু, আপনি টেনশন করবেন না তো। জান্নাত আমার কাছে খুব হ্যাপি থাকবে। আপনি তো জানেন আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসি। ওর কষ্ট হয়, আমি এমন কোনো কাজই করব না। আপনি কোনো টেনশন করবেন না। আর আপনাদের যখন ওকে দেখতে ইচ্ছে করবে, আপনি আমাকে বলবেন, আমি ওকে নিয়ে চলে আসবো। আর না হয় আপনারা চলে যাবেন। জান্নাতের আব্বু অনেকক্ষণ আমাকে বোঝানোর পর গাড়িতে উঠিয়ে দিল। আমি জান্নাতকে নিয়ে বাসার সামনে আসতেই আম্মু ওকে বরণ করে নিল। আর আম্মু ওকে বলতে শুরু করলো, আব্বু যাও, জান্নাত আম্মুকে নিয়ে তোমাদের রুমে যাও। আম্মু, আমি কিভাবে? মানে কি ঈশান, তুমি জানো না আমাদের ফ্যামিলিতে কেমন নিয়ম? ও আচ্ছা, ঠিক আছে আম্মু। ঈশান কথাটা বলে হঠাৎ করে জান্নাতকে কোলে তুলে নিল। আর ঈশান ওকে কোলে তুলে নিতেই জান্নাত ভয়ের চোখগুলো বন্ধ করে নিল আর ঈশানের গলাটা জড়িয়ে ধরল। ঈশান স্পষ্ট দেখতে পেল ওর মুখে একরাশ ভয় এসে ভর করেছে। ঈশান একটা মুচকি হাসি দিয়ে জান্নাতের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না রাজকুমারী, আমি আছি তো। আমি জান্নাতকে কোলে করে ওর রুমের দিকে নিয়ে যেতে লাগলাম। আর আমার পিছনে পিছনে ওর কাজিনগুলো চলে আসলো। আমি জান্নাতকে রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিলাম। আর তখন ওর কাজিনগুলো এসে জান্নাতকে ঘিরে দিল। তখন আমি ভাবতে লাগলাম, এতগুলো মেয়ের মধ্যে জায়গাটা ঠিক হবে না। তাই আমি এবার বাইরে চলে আসতে যাব। তখনই আমার কয়েকটা ফ্রেন্ড আর কয়েকজন কাজিনে আমাকে ধরে ছাদে নিয়ে যায়। তারপর ওরা আড্ডা দিতে শুরু করে। রাত 12টার দিকে আমি আমার সাথে ছাদ থেকে আসলাম। তারপর আমাকে রুমে যেতে বললেই আমি রুমের দিকে যেতে গেলেই তখন ওর একটা কাজিন বলে, ভাইয়া, বিড়ালটা কিন্তু ঠিকঠাক মতো মাইরো, না হলে কিন্তু ভাবি তোমাকে রুমে থাকতে দেবে না। আমি চলে আসছিলাম। তখন আবার পিছন থেকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে তারপর রুমের দিকে চলে আসি। আমি রুমের সামনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর সাহস সঞ্চয় করে রুমের ভিতরে ঢুকে যাই। আমি বিছানার দিকে তাকিয়ে দেখতে পাই জান্নাত একটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে, যেটা দেখে আমার মুখে একটা মুচকি হাসি ফুটে ওঠে। আমি দরজাটা বন্ধ করে দিই। তখন জান্নাতের বিছানা ছেড়ে নেমে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে। তখন আমি ওর বুকের সাথে জড়িয়ে নিই আর বলি, সালাম করতে হবে না, আমি তোমাকে এইভাবে নিচে হতে দেখতে চাই না, সবসময় আমার বুকের সাথে জড়িয়ে রাখতে চাই। কিন্তু বাসরাতে তো স্বামীকে সালাম করতে হয়, এটাই নিয়ম। তোমাকে কে বলেছে? আম্মু বলেছিল। আমি বলছি না আমাকে কখনো সালাম করতে হবে না। আমি তোমাকে ছোট করতে চাই না। আমার ভালোবাসাটা সবসময় আমার বুকে থাকবে, কেমন? আর কখনো তুমি আমাকে পায়ে হাত দিয়ে সালাম করবে না। কিন্তু আর কোনো কিন্তু না। বেশ কিছুক্ষণ ওরা দুজন দুজনকে ওইভাবে জড়িয়ে ধরে রাখলো। তারপর ঈশান ভাবলো নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবে। তাই এবার জান্নাতকে বলল, এই মিষ্টি বউ। হ্যাঁ বলো। যাও অজু করে আসো, 2 রাকাত নামাজ পড়ে নি। ঈশান নামাজের কথা বলতে জান্নাত ঈশানকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। এরপর উজু করে আসলো। তারপর গিয়ে ঈশানও উজু করে আসে। দুজনে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে দুইজন নতুন জীবনের জন্য মোনাজাতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইল। তারপর ঈশান জান্নাতকে কোলে তুলে নিল, ওকে বিছানায় শুয়ে দিল। এরপর লাইটটা অফ করে দিল। এরপর আবার জান্নাতের কাছে গেল, দেখলো চোখ বন্ধ করে আছে জান্নাত। তখন ঈশান ওর পাশে শুয়ে জান্নাতের দিকে ঝুঁকে চোখের পাতা দুটো কিস করলো, যেটাতে জান্নাতের চোখগুলো আস্তে আস্তে খুললো। এবার ঈশান একটা মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে জান্নাতের দিকে নিজের ঠোঁটগুলো এগোতেই জান্নাত আবার চোখ দুটো বন্ধ করে নিল। আর ঈশানের চুলগুলো আঁকড়ে ধরে ও ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিশিয়ে দিয়ে কিস করতে লাগলো। দীর্ঘ 10-15 মিনিট কিস করার পর ঈশান ঠোঁট ছেড়ে সারা মুখে আদর দিয়ে দিল। এরপর ঈশান জান্নাতের গালে, ঘাড়ে, গলায় কিস করতে লাগলো। ঈশানের গরম নিঃশ্বাস জান্নাতের ঘাড়ে পড়তেই ও একটু একটু উত্তেজিত হচ্ছিল।
জান্নাতের মেজাজটা ভারী হয়ে আসছিল। ঈশান আস্তে আস্তে ওকে আরো আদর করতে লাগলো। ঈশান বুঝতে পারে জান্নাত পুরো পাগল হয়ে গেছে। তখন ও একটা মুচকি হাসি দিয়ে ওর স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে যায়। রাত যত গভীর হয় ওদের ভালোবাসাটা আরো বাড়তে থাকে। সারা রাত ওরা পবিত্র ভালোবাসার বন্ধনে দুজন দুজনকে ভালোবাসে ভরিয়ে দিতে থাকে। সকালবেলার মিষ্টি রোদের আলো জান্নাতের মুখে পড়তেই ওর ঘুমটা ভেঙে যায়। তখন ও মিটমিট করে তাকে খেয়াল করে দেখে যে ও ঈশানের বুকে গুটিসুটি মেরে খরগোশের বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে, আর ঈশান ওকে জড়িয়ে ধরে রেখেছে। সাথে সাথেই জান্নাতের মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। জান্নাত এবার খেয়াল করে ঈশানকে একদম বাচ্চাদের মতো লাগছে। তখন জান্নাত ঈশানের নাক টেনে দিয়ে বলে, তোমাকে এতগুলা ভালোবাসি, এতগুলা আই লাভ ইউ তোমাকে। কথাটা বলেই জান্নাত কিছুক্ষণের জন্য ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। ও বুঝতে পারলো এখন আর শুয়ে থাকাটা ঠিক হবে না। উঠতে গেলে জান্নাত খেয়াল করে যে ওদের শরীরে একটা চাদর ছাড়া আর অন্য কোনো সুতাই নেই, যেটা দেখে জান্নাতের রাতের কথা মনে পড়ে যায়। আর রাতের কথা মনে পড়তেই লজ্জায় ওর মুখটা লাল হয়ে যায়। এবার ঈশান হঠাৎ করে বলে ওঠে, এত লজ্জা পেও না রাজকুমারী, আমার কিন্তু নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। আমি কথাটা বলতেই এবার জান্নাত আমার দিকে চোখটা বড় বড় করে তাকায় বলে, ওরে দুষ্টু, তার মানে তুমি এতক্ষণ জেগেছিলে? আমার বউটা দুষ্টুমি দেখছিলাম। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। কথাটা বলেই এবার জান্নাত চাদরটা নিয়ে ওদের দুজনকে ঢেকে নিল। এখন কি হতে পারে সেটা নিশ্চয়ই আর আপনাদের বলে দিতে হবে না।